আচ্ছা, এবার দেখা যাচ্ছে? এবার দেখা যাচ্ছে, তাই বলছি সব ঠিক হয়েছে দেখো। আরে কিছু নেটওয়ার্কে একটা ইস্যু হয়ে গেছিল, জানি না কি হয়েছিল, নেটওয়ার্ক বা অ্যাপের মধ্যে কিছু সমস্যা হয়েছিল, যার জন্য কোনো মানে কিছু আসছিল না। যাই হোক, আবার নতুন করে পুরো একটা লিঙ্ক ক্রিয়েট করলাম। আচ্ছা বলছি, সবাইকে একটু জয়েন করতে বলো না নতুন লিঙ্কটায়। সবাইকে একটু নতুন লিঙ্কটায় জয়েন করতে বলো তাড়াতাড়ি। তোমাদের যে গ্রুপ বা কিছু আছে সেখানে একটু তাড়াতাড়ি বলবো। চাপ নেই, এদিকে যার সময় হলো 9টা পর্যন্ত পড়িয়ে দেবো, ভয় নেই। তোমাদের 1.5 ঘন্টা ক্লাস কমবে না। ওকে, চলো তাহলে শুরু করি। আচ্ছা, যেটা আগের ক্লাসে বলেছিলাম, যে যাদের যা যা প্রবলেম আছে, আমি উইকের পর পর বা 2 উইক পর পর একটা করে ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখবো। সেই ডাউট ক্লিয়ারিং ক্লাসে যা যা প্রবলেম হবে সব সব সলভ করাবো। তোমাদের কাজ হচ্ছে যার যা সমস্যা হবে আগে থেকে ম্যামকে সেন্ড করে রাখবে, ঠিক আছে? যদি ম্যাথমেটিক্যাল কোনো সমস্যা হয় তাহলে ম্যামকে সেন্ড করে রাখবে, সবগুলো মিলিয়ে আমি একসাথে করাবো, ঠিক আছে? চলো তাহলে শুরু করি। ওকে, তো দেখো, আজকের যে চ্যাপ্টার সেটার নাম হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে ওয়ার্ক পাওয়ার অ্যান্ড এনার্জি, ঠিক আছে? চ্যাপ্টারটার নাম কি? ওয়ার্ক এনার্জি পাওয়ার বা ওয়ার্ক পাওয়ার এনার্জি। আচ্ছা, আমাদের কথা বলার জন্য কি গ্রুপ আছে বলছি তোমাদের? আচ্ছা আচ্ছা, গ্রুপের কথা পরে হবে। ওকে, চলো তাহলে কি চ্যাপ্টারের নাম? ওয়ার্ক পাওয়ার এনার্জি। তো এই চ্যাপ্টারের নাম শুনে বুঝতে পারছো, মূলত আমরা তিনটে জিনিস সম্পর্কে পড়বো। একটা হচ্ছে ওয়ার্ক কি জিনিস, পাওয়ার কি জিনিস, আর এনার্জি কি জিনিস। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, আমি খুব ধরে ধরে সহজভাবে তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? তো প্রথমেই আমরা দেখবো ওয়ার্ক বা কার্য। ওয়ার্কের বাংলায় হচ্ছে কার্য, ঠিক আছে? তো কার্য কি জিনিস? স্যার, আমরা এই যে ঘুম থেকে উঠে মা বলছে ঘর ঝাড়ু দিন, স্যার ঘর ঝাড়ু দিলাম। থালা মাজতে বলছে থালা মাজলাম। না শুনলে পেটাচ্ছে, তো এই যে স্যার কাজগুলো করছে এগুলো কি কার্য? হ্যাঁ, ওগুলো কাজ, ওগুলো ইংলিশের ভাষায় কাজ। তাহলে ফিজিক্সের ভাষায় কাজ কি স্যার? সেটা আজকে আমরা বুঝবো, যে হোয়াট ইজ ওয়ার্ক বা কার্য কি জিনিস, সেটা আমরা আজকে বুঝবো। কি বলছি? বলছি কোনো স্যার আপনি যা পড়াবেন সেইখান থেকে ম্যাথগুলো হোমওয়ার্ক দিলে খুব ভালো হয়, তো আমি তো সেখান থেকে ম্যাথগুলো করাই। কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের অভিমুখে বলের প্রয়োগবিন্দু স্মরণ হয়, তাহলে প্রযুক্ত বল দ্বারা কার্য করা হয়েছে বোঝায়। তাহলে কখন একটা বল কাজ করছে সেটা বলবো, মন দিয়ে শুনবে ভালো করে, আবার বোঝো কি এটা, ডেফিনেশনটা খুব সুন্দরভাবে বুঝতে হবে। কি, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে, ধরো একটা বস্তু আছে, তার উপর যদি তুমি বল প্রয়োগ করো এবং তার ফলে যদি বলের অভিমুখে বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয়, মানে যে ডিরেকশনে বল প্রয়োগ করছো সেই ডিরেকশনেই যদি বলের মানে কি ওই বস্তুটা স্মরণ হয়, তখন আমরা বলবো যে হ্যাঁ, ওই প্রযুক্ত বল দ্বারা কাজ করা হয়েছে। ঠিক আছে, আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কি বলতে চাইলো, দেখো মন দিয়ে শুনবে। এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি কি বলতে চাইলো। দেখো কি বলতে চাইলো, ধরো বললো এটা যদি একটা সাপোজ বস্তু হয়। এক সেকেন্ড দাঁড়াও। ধরো এটা যদি একটা বস্তু হয়, এবার এই বস্তুটার উপর তুমি কি করছো, একটা বল প্রয়োগ করছো। কি করছো? একটা, এ ধরো এই পয়েন্টে একটা বল প্রয়োগ করছো, যে কোনো পয়েন্টে তোমার ইচ্ছা মতো একটা পয়েন্টে বল প্রয়োগ করলে, তাহলে কোনো একটা বিন্দুতে বল প্রয়োগ করবে বস্তুর উপর। তাহলে এই বল প্রয়োগ করার দরুন যদি বস্তুটার স্মরণ হয়, কি বললাম? বল প্রয়োগ করার দরুন যদি বস্তুটা স্মরণ হয়, তবে আমরা বলবো যে হ্যাঁ, এই যে বলটা প্রয়োগ হলো বস্তুর উপর, এর দ্বারা কাজ করা হয়েছে। কোন ডিরেকশনে স্মরণ হতে হবে? যে ডিরেকশনে বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে সেই ডিরেকশনে বস্তুর যদি স্মরণ হয়, তবে আমরা বলবো যে বস্তুর দ্বারা কাজ করা হয়েছে। তাহলে কি কি কখন বলবো কার্য করা হয়েছে? আমরা কখন বলবো কার্য করা হয়েছে? এটা আমরা তখনই বলবো কার দ্বারা? বল দ্বারা। কখন?
যদি বস্তুটার সরণ হয়, এখানে লিখে দিয়েছি দেখো, যে ডিরেকশনে বল প্রয়োগ হচ্ছে সেই ডিরেকশনে যদি বস্তুর উপর সরণ হয়, বস্তুর সরণ হয়, তবে আমরা বলবো যে এই বল দ্বারা কাজ করা হয়েছে। এবার ডেফিনেশনটা পড়ে এবার সহজ লাগবে। কি, কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের অভিমুখে, মানে যে ডিরেকশনে বল প্রয়োগ করছি সেই ডিরেকশনেই যদি বলের প্রয়োগ বিন্দু সরণ হয়, বলের প্রয়োগ বিন্দু সরণ মানে এই দেখো, এই এই বস্তুটা সরণ হলেই তো কি হচ্ছে, এই যে প্রয়োগ বিন্দুটা, ধরো বস্তুটা এখানে ছিল, কিছুক্ষণ পর এখানে চলে এলো, তার মানে কি হলো, ওর একটা সরণ হলো। তাহলে তুমি বল প্রয়োগ করলে বস্তুটা তার পজিশন চেঞ্জ হলো, তখন আমরা বলতে পারবো কি, যে হ্যাঁ বলের দ্বারা কাজ করা হয়েছে। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি? এতটুকু ক্লিয়ার? এতটুকু বোঝা গেছে সবার? তাহলে কাজ কি, কাজ আর কিছুই না, তুমি একটা বস্তুর উপর কতটা বল প্রয়োগ করছো, এবং বল প্রয়োগের জন্য যদি বস্তুর সরণ হয় তবে আমরা বলবো কাজ করা হয়েছে। ওকে, এবার ধরো সাপোজ এখানে একটা দেওয়াল আছে, ঠিক আছে, এখানে একটা দেওয়াল আছে। এবার তুমি কি করলে, এখানে দাঁড়িয়ে, এখানে দাঁড়িয়ে এই দেওয়ালটার উপর একটা বল প্রয়োগ করছো, ঠিক আছে, একটা বল প্রয়োগ করছো। তাহলে এই যে তুমি দেওয়ালটার উপর বল প্রয়োগ করলে, এখানে কি কোনো কার্য হয়েছে? তুমি বলবে না স্যার, এখানে কোনো কার্য হয়নি, কার্য এখানে কত, জিরো। কারণ একটা কাজ তখনই হবে, বলের দ্বারা কাজ তখনই হবে, দেখো কার্যের ওইভাবে আলাদাভাবে ডেফিনেশন নেই, কার্য ওইভাবে তুমি আলাদাভাবে বলবো না, আমরা ডেফিনেশনটাকে কিভাবে ডিফাইন করি, বলের দ্বারা কার্য, বলের দ্বারা কার্য, ঠিক আছে। এবার তুমি দেখো এখানে যে বল প্রয়োগ করলো, এই বল প্রয়োগ, এই বলটা প্রয়োগ করার জন্য দেওয়ালটার কি সরণ হলো কোনো? বলের প্রয়োগের জন্য দেওয়ালটার কি কোনো সরণ হলো, মানে দেওয়ালটা এক জায়গা থেকে অন্য জায়গায় সরে গেল? তুমি বলবে না স্যার সরে যায়নি, তার মানে কার্য জিরো, কার্য জিরো। তাহলে মাথায় ঢুকলো যে কার্য তখনই হবে যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করার দরুন বস্তুটার সরণ হয়, যদি সরণ জিরো হয় দেন কার্য জিরো, যদি সরণ জিরো হয় তাহলে কার্যটাও বস্তুর কত হবে, জিরো হবে। কার্য ক্লিয়ার সবার? তাহলে এবার কোশ্চেন হচ্ছে, আমরা একটা বস্তুর উপর কি পরিমাণ কাজ করলাম, আমরা একটা বস্তুর উপর কি পরিমাণ কাজ করলাম সেটা আমরা কিভাবে পরিমাপ করব, মানে নেক্সট আমরা টপিক যেটা শিখবো সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কার্যের পরিমাপ। আমরা তো কার্য কি বুঝলাম, যে একটা বস্তুর উপর যদি বল প্রয়োগ করি এবং তার দরুন বলের অভিমুখে যদি বস্তুর সরণ হয়, তখন আমরা বলবো বলের দ্বারা কার্য করা হয়েছে। আচ্ছা, এই কার্যের পরিমাপের আগে একটা জিনিস বলে নিই। ওকে, আচ্ছা একটা আরেকটা জিনিস বলে নি, এখানে আমি ডেফিনেশনে কি লিখেছি, ডেফিনেশন স্পষ্ট লেখা আছে দেখো, বলের দ্বারা। কখন বলের দ্বারা? কখন বলের দ্বারা, যদি যে ডিরেকশনে বল প্রয়োগ করছি সেই ডিরেকশনে বস্তু সরণ হয়, তখন বলবো বলের দ্বারা কার্য। তাহলে এবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে সাপোজ ধরো এখানে তোমার একটা বস্তু আছে, এটা ধরো একটা বস্তু, এই বস্তুটার উপর তুমি কি করছো, একটা বল প্রয়োগ করছো, কি বললাম, এই ডিরেকশনে সাপোজ একটা বল প্রয়োগ করছো, এইভাবে, এইভাবে এই ডিরেকশনে বল প্রয়োগ করছো। এবার সামহাও বস্তুটার কোনোভাবে সরণটা এই ডিরেকশনে হলো। এখন জিজ্ঞেস করো না কিভাবে স্যার বলের উল্টো দিকে সরণ হবে, দেখাবো, সেসব পরে আসবো। আমি জাস্ট বলছি, সাপোজ একটা বস্তু উপর তুমি বল প্রয়োগ করছো এই ডিরেকশনে, তুমি প্রয়োগ করছো এই ডিরেকশনে, কিন্তু বস্তুটা সরণ হচ্ছে এই ডিরেকশনে, মানে কিছুক্ষণ পর ধরো বস্তুটা এখানে চলে এলো, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছ বলের যে ডিরেকশন তার উল্টো দিকে বস্তু সরণ হচ্ছে, এরকম সরণ এতটা, তাহলে সরণের ডিরেকশন কোন দিকে, এই দিকে, বলের ডিরেকশন কোন দিকে, এই দিকে, প্রযুক্ত বল। তাহলে স্যার এইখানে কি আমাদের কোনো কাজ হচ্ছে না, এই ক্ষেত্রে কি কোনো কাজ হচ্ছে না? তাহলে কি এখানে স্যার কাজ বলবো না? আমি তো এখানে ডেফিনেশন নিয়ে লিখেছি, তখনই আমরা বলবো একটা বস্তুর উপর কাজ করা হয়েছে যদি বলের অভিমুখে বস্তুর সরণ হয়। কিন্তু এখানে স্যার বলের অভিমুখে তো সরণ হচ্ছে না। দেখো ওটা কার্যের ডেফিনেশন না, আগেই বললাম কার্যের ওইভাবে ডেফিনেশন নেই, ওটা হচ্ছে বলের দ্বারা কার্যের ডেফিনেশন। এটাও কার্য, এটাও কার্য, কিন্তু এটা কি ধরনের কার্য হবে, বলের বিরুদ্ধে কার্য। কি বললাম, বলের বিরুদ্ধে, এই পয়েন্টটুকু মাথায় ঢোকাও। তাহলে কার্য আর কিছুই না, একটা বস্তুর উপর বল প্রয়োগ করার জন্য যদি বস্তুর সরণ হয় তাহলে আমরা বলবো যে বস্তুর উপর কাজ করা হয়েছে, কার দ্বারা, ওই বলের দ্বারা। আর যদি বল যেদিকে প্রয়োগ হচ্ছে তার উল্টো ডিরেকশনে বস্তুর সরণ হয়, তখন আমরা বলবো এটাও কার্য, কিন্তু এটা হবে বলের বিরুদ্ধে কার্য। এই দুটো পয়েন্ট মাথার মধ্যে ঢুকেছে? এই দুটো পয়েন্ট মাথার মধ্যে ঢুকেছে? এখন কেউ জিজ্ঞেস করো না স্যার বলের উল্টো দিকে কিভাবে স্মরণ হবে, সেসব দেখাচ্ছি পরে, ঠিক আছে, সেগুলো আসছি। জাস্ট এই দুটো পয়েন্ট বুঝেছো, একটা হচ্ছে বলের দ্বারা কার্য, একটা বলের বিরুদ্ধে কার্য। বলের দ্বারা কার্য কি, যদি বস্তুর উপর বল প্রয়োগ করি এবং প্রযুক্ত বলের কারণে বস্তুর স্মরণ বলের অভিমুখে হয়,
মানে যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেই দিকে বস্তুটা সরণ হচ্ছে, মানে সরে যাচ্ছে, তখন বলবো বলের দ্বারা কার্য। আর যে ডিরেকশনে বল প্রয়োগ করছি তার উল্টো ডিরেকশনে যদি বস্তু সরণ হয় তখন বলবো এটাও কার্য, কিন্তু এটা বলের বিরুদ্ধে কার্য। এবার আমরা একটা বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করছি, কার্যের পরিমাপ, সেটা আমরা কিভাবে করব, এই পয়েন্টটুকু খুব ভালো করে বুঝবে। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের মেন জিনিস। ঠিক আছে, এটাই হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের মেন জিনিস। তো কি জিনিস দেখো, আমি একটা কার্যকে পরিমাপ করার জন্য একটা ফর্মুলার মতো লিখছি, তারপর স্টেপ বাই স্টেপ বোঝাবো। দেখো, কোনো বস্তুর উপর তুমি কতটা কার্য করলে, কতটা কাজ করলে, সেটা সমান হচ্ছে, কিভাবে পরিমাপ করব, প্রযুক্ত বল, মানে বস্তুটার উপর কতটা বল প্রযুক্ত হচ্ছে ইনটু প্রযুক্ত বলের অভিমুখে, মন দিয়ে শুনবে কি বললাম, প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ। এইটুকু যে বুঝে নিল সে এই চ্যাপ্টারটা পুরো তার ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ। কি লিখলাম, একটা বস্তু, আমরা একটা বস্তুর উপর একটা কোনো বল কি পরিমাণ কাজ করছে সেটা কিভাবে পরিমাপ করব, সেটা হচ্ছে বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ করা হলো ইনটু প্রযুক্ত বলের অভিমুখে, মানে যে ডিরেকশনে আমি বল প্রয়োগ করলাম সেই ডিরেকশনে বস্তুটা সরণ কতটা হলো, সেই দুটোর গুণফলই হচ্ছে একটা বস্তুর উপর কার্যের সমান। এতটুকু বোঝা গেছে না বোঝা যায়নি? এতটুকু বোঝা গেছে না যায়নি? এই ফর্মুলাটা পর্যন্ত বুঝলে? আচ্ছা, এবার এবার স্পেশাল কেসে কি বললাম, স্পেশাল কেসে আমরা কার্যকে কিভাবে বের করব, এটা হচ্ছে মেন ডেফিনেশন, এটা আমি একটু পরে আসছি, এটা এখন আপাতত শুনে রাখো, এটা হচ্ছে মেন ডেফিনেশন কার্য বের করার, এটা আমি একটু পরে আসছি, এটা হচ্ছে মেন ডেফিনেশন, এটা একটু পরে আসছি। তার আগে আমরা কার্যের একটা স্পেশাল কেস বুঝি। কি বললাম, স্পেশাল, মানে জেনারেলি কার্যকে আমরা কিভাবে ডিফাইন করি, মানে ইন জেনারেল আমরা কার্যকে কিভাবে লিখি, আমরা কার্যকে লিখি একটা বস্তুর উপর কতটা বল প্রয়োগ হয়েছে ইনটু বস্তুটার ওই বল প্রয়োগের জন্য সরণ কতটা হয়েছে। এটাই কার্যের ডেফিনেশন পড়ে আসুনি, যে ওয়ার্ক সমান ডাব্লু সমান এফ ইন্টু এস। এবার কার্যকে ডাব্লু দিয়ে বোঝায়, বলকে এফ দিয়ে বোঝায়, বস্তুর সরণকে এস দিয়ে বোঝায়। তাহলে এটা হয়ে যাবে কি, ডাব্লু সমান এফ ইন্টু এস। এই ফর্মুলাটা আপাতত, এই ফর্মুলাটা মনে রাখো, উপরেরটা ভালো করে বোঝাচ্ছি কি জিনিস। তাহলে কি বললাম, কার্যকে আমরা কিভাবে ডিফাইন করব, কার্যকে আমরা এটা আরেকবার বলছি, যারা যে বললে একবার বলুন, এটা বলছি, এটা এটাই তো পড়াবো, আসল জিনিস তো এটাই। আমি বলছি এটা হচ্ছে একটা স্পেশাল কেস, কখন স্পেশাল কেস সবকিছু ক্লিয়ার হবে। এটা হচ্ছে একটা স্পেশাল কেস। যেমন আমাদের দুটো ফর্মুলা ছিল না, একটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর একটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি। এস ইকুয়াল টু ভিটি বাই ইউটিটা বলেছিলাম স্পেশাল কেস, মানে একটা কন্ডিশনের জন্য, এটা একটা কন্ডিশনেই হবে। ঠিক আছে, কখন বলছি, এই কার্য সমান বল ইন্টু সরণ, এই ফর্মুলাটা, বা ডাব্লিউ সমান এফ ইন্টু এস, যেটা তোমরা বারবার বারবার পড়ে এসছো বইয়ে, হাজার বইয়ে, সেই ফর্মুলাটা, এটা হচ্ছে একটি স্পেশাল কেস। কখন, যখন যখন প্রযুক্ত বল মানে এফ ও বস্তুর সরণ এস এর মধ্যে, প্রযুক্ত বল বস্তুর সরণের মধ্যে কোণ হবে 0 ডিগ্রি। কি বললাম, প্রযুক্ত বল আর বস্তুর সরণের মধ্যে কোণ হবে 0 ডিগ্রি, মানে যে ডিরেকশনে বল প্রযুক্ত হচ্ছে আর যে দিকে বস্তুর সরণ হচ্ছে তার মধ্যে অ্যাঙ্গেল হবে 0 ডিগ্রি। তখন কেবলমাত্র আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারবো, ডাব্লু সমান এফ এস। আজকে বুঝতে পারবে কেন স্যার 0 ডিগ্রি হলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারবো, 0 ডিগ্রি না হলে তখন আর এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। যেমন একটা এক্সাম্পল দিয়ে, আগে এটা নিয়ে এক্সাম্পল দিই, তারপর আমরা এটাই আসবো। ঠিক আছে, আমি বললাম এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটা সবসময় সত্য, কার্য সমান প্রযুক্ত বল, মানে কতটা বল প্রয়োগ হচ্ছে, আর ওই প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ কতটা হচ্ছে। এবার বললাম যে এটা হচ্ছে একটা স্পেশাল কেস, যে কার্য সমান বস্তুর বল ইন্টু সরণ। কার্য, একটা বস্তুর উপর কোনো বল কি পরিমাণ কাজ করছে সেটা আমরা বস্তুর উপর কি পরিমাণ বল প্রয়োগ হচ্ছে আর বস্তুর কতটা সরণ হচ্ছে সেটা থেকে পাবো। তারপর বললাম যে এটা হচ্ছে একটা স্পেশাল কেস, এটা আমরা কখন অ্যাপ্লাই করতে পারবো, যখন প্রযুক্ত বল আর বস্তুর সরণের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, কেবলমাত্র তখনই আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো। যদি 0 ডিগ্রি না হয় তখন কিন্তু আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। বোঝাতে পেরেছি না পারিনি, বোঝাতে পেরেছি না পারিনি? ওকে, তোমরা সবাই বলবে হ্যাঁ স্যার, খুব সুন্দরভাবে বুঝেছি যা যা বলেছেন। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে একটা বস্তুর উপর কি পরিমাণ কাজ করা হচ্ছে সেটা আগে বের করা শিখি, তারপর স্টেপ বাই স্টেপ যাবো। ঠিক আছে, ধরো একটা বস্তু আছে এরকম ভাবে, ধরো এটা আরে কি হচ্ছে, এটা একটা বস্তু, এই বস্তুটার উপর তুমি কি করলে, এই ডিরেকশনে
10 নিউটন বল প্রয়োগ করলে, কতটুকু? 10 নিউটন বল প্রয়োগ করলে। তাহলে এই বল প্রয়োগ করার দরুন বস্তুটা ধরো সরণ হলো, বস্তুটা এখান থেকে এখানে এলো, মানে বস্তুটা এখানে ছিল, এখান থেকে এখানে এলো, ঠিক আছে, এরকম সরণ হলো ওই বলটার প্রয়োগের জন্য। ঠিক আছে, তুমি বলটা প্রয়োগ করছো, তাহলে কন্টিনিউ কি হবে, বস্তুটা সামনে যাবে, যেতে যেতে এখানে পৌঁছলো, তার মানে ওর একটা সরণ হলো। তাহলে সরণ কতটা হলো, তুমি বলবে স্যার এখান থেকে এই পয়েন্টটুকু সরণ হলো, সাপোজ ধরে নিলাম বস্তুটা 2 মিটার সরণ হলো, ঠিক আছে, মানে এখান থেকে এখানে এসছে, বস্তুটা 2 মিটার সরণ হলো। তাহলে স্যার এই যে 10 নিউটন বল প্রয়োগ করলাম, তুমি দেখতেই পাচ্ছ সরণের ডিরেকশন কোন দিকে, তুমি বলবে স্যার প্রযুক্ত বলের ডিরেকশন এইদিকে, ভালো কথা, প্রযুক্ত বলের ডিরেকশন এইদিকে। স্যার সরণের ডিরেকশন কোন দিকে, স্যার সরণের ডিরেকশন এইদিকে, কারো আপত্তি আছে? সরণের ডিরেকশনে দেখো সরণ এইদিকে হচ্ছে, তাহলে স্যার বলের ডিরেকশনও যেই দিকে, বস্তুর সরণের ডিরেকশনও সেম দিকে, তার মানে স্যার এদের মধ্যে অ্যাঙ্গেল কত, তুমি বলবে স্যার এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে স্যার 0 ডিগ্রি। কেন 0 ডিগ্রি, আমি বলেছিলাম দুটো ভেক্টরের দিক যদি একই দিকে হয়, তাহলে সেই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, 0। এবার বুঝতে পারছো নিউটনস ল কেন ভেক্টর এত ভালো করে পড়িয়েছিলাম, কারণ এই চ্যাপ্টারে লাগবে। তাহলে এখানে অ্যাঙ্গেল হচ্ছে 0। এবার আমরা এক্ষুনি পড়লাম স্যার যদি প্রযুক্ত বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেল 0 হয়, তখন আমরা স্যার ডাইরেক্ট কার্য বের করার জন্য এই ফর্মুলা অ্যাপ্লাই করব। তাহলে এই বল দ্বারা, এই 10 নিউটন বল দ্বারা কি পরিমাণ কাজ হয়েছে, কি হচ্ছে বলো তো, এই 10 নিউটন বল দ্বারা কি পরিমাণ কাজ করা হয়েছে, তাহলে বলের দ্বারা কার্য কত, বা কার্য এখন আর বলের দ্বারা লিখতে হবে না, কতটা কার্য হয়েছে, তুমি বলবে স্যার প্রযুক্ত বল হয়েছে 10 নিউটন আর সরণ হয়েছে স্যার 2 মিটার, তার মানে 10 × 2 20 নিউটন ইন্টু মিটার, স্যার নিউটন ইন্টু মিটারকে আমরা জুল বলেছিলাম, মনে আছে ফার্স্ট ক্লাসে আশা করি। তাহলে স্যার কাজ করা হয়ে গেল আমাদের 20 জুল। কার আপত্তি আছে? কার্য কত হলো এই বল দ্বারা, 10 নিউটন বল দ্বারা কতটা কাজ করা হলো, তুমি বলবে স্যার 20 জুল। এতটুকু নিয়ে কারো আপত্তি নেই। তাহলে দেখলে যখনই প্রযুক্ত বল আর সরণ, বস্তু সরণের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তখন আমরা ডাইরেক্ট কার্য বের করার জন্য ডাব্লিউ সমান এফ ইন্টু এস এই ফর্মুলা অ্যাপ্লাই করব, অঙ্ক হয়ে যাবে। ডাইরেক্ট এফ ইন্টু এস এই ফর্মুলা অ্যাপ্লাই করব, অঙ্ক হয়ে যাবে, আমাদের কিছু ভাবতে হবে না। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার এখানে এসো। এবার সমস্যা হলো স্যার এমন তো কোনো কথা নেই যে সব সময় আমাকে বলটা এই ডিরেকশনে প্রয়োগ করবো, সরণ বস্তুর এই ডিরেকশনে হবে, এমন কোনো কথা আছে যে আমরা যে ডিরেকশনে বল প্রয়োগ করব সেই ডিরেকশনে সরণ হবে, এমন তো কোনো কথা নেই। স্যার এরকমও তো হতে পারে যে একটা বস্তু, ধরেন এরকম একটা বস্তু আছে, আমি বস্তুটার উপর এই ডিরেকশনে বল প্রয়োগ করছি, কিন্তু বস্তুটা সামনের দিকে যাচ্ছে, তাহলে স্যার এটা হচ্ছে প্রযুক্ত বলের ডিরেকশন, এটা হচ্ছে সরণের ডিরেকশন। তখন তো স্যার এদের মধ্যে অ্যাঙ্গেল 0 না, এদের মধ্যে কিছু একটা অ্যাঙ্গেল আছে, তখন আমরা কার্যের মান বের করব কিভাবে, তার জন্যই এই ফর্মুলাটা, যে কার্য সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ, এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, সেখান থেকে এটা এসছে, আমরা সেটাই দেখাবো। আচ্ছা, এগুলোর জন্য আমরা একটু ভেক্টরের গুণটা পড়ে নিই। ভেক্টরের যোগ বিয়োগ তো আমরা শিখেছি, ভেক্টরের যোগ বিয়োগ তো আমরা শিখেছি, এবার আমরা দেখব ভেক্টরের গুণ। ঠিক আছে, দেখো ভেক্টরের 2 ধরনের গুণ হয়, মন দিয়ে শুনবে। ভেক্টরের 2 ধরনের গুণ হয়, ধরো একটা এ ভেক্টর আর একটা বি ভেক্টর, এই দুটোকে তুমি 2 ভাবে গুণ করতে পারো। একটাকে বলা হচ্ছে ডট গুণফল, দেখো এটাকে লিখছি, এই যে মিডিলে একটা ডট দিয়ে দিলাম, এই গুণটাকে বলা হচ্ছে ডট গুণফল। আর একটা ভেক্টরের গুণ হচ্ছে একটা এ ভেক্টর একটা বি ভেক্টর, এই গুণটাকে বলা হচ্ছে ক্রস গুণফল। কি বললাম, একটা হচ্ছে ভেক্টরের ডট গুণফল, দেখো ডট দেওয়া আছে, তাই এটাকে বলা হচ্ছে ভেক্টরের ডট গুণফল, আর একটাকে বলা হচ্ছে ভেক্টরের ক্রস গুণফল। মনে থাকবে না থাকবে না? দেখো সবসময় মাথায় রাখবে, যখনই যখনই দুটো ভেক্টরের মধ্যে ডট গুণফল করব, সব সময় গুণফলটা হবে স্কেলার রাশি, স্কেলার গুণফল। এইটুকু একটু মন দিয়ে শুনবে, ঠিক আছে, 5 মিনিট একটু মন দিয়ে শুনবে। এটা হবে কি, সবসময় স্কেলার গুণফল। ডট গুণফল সব সময় স্কেলার গুণফল হবে, মাস্ট। দুটো ভেক্টরের মধ্যে ডট করলেই স্কেলার গুণফল হবে। আর ক্রস গুণফল মানে দুটো ভেক্টরের মধ্যে যখন ক্রস করা হবে, তখন সবসময় যে রাশিটা পাবো সেটা হবে ভেক্টর গুণফল। মানে দুটো ভেক্টরের মধ্যে যদি ক্রস গুণফল করা হয়, তাহলে যে নতুন রাশিটা পাবো সেটা হবে ভেক্টর রাশি। দুটো ভেক্টরের মধ্যে যদি ডট গুণফল করা হয়, তাহলে যে রাশিটা পাবো সেটা হবে অলওয়েজ ভেক্টর রাশি। ঠিক আছে, তার মানে এটা হবে ভেক্টর গুণফল। বোঝা গেল না গেল না? সিম্পল পয়েন্ট বললাম, দুটো ভেক্টরের মধ্যে যদি ক্রস প্রোডাক্ট করা হয় তাহলে হবে সবসময় ভেক্টর রাশি, যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে সবসময় হবে সেটা স্কেলার রাশি। তার মানে আমি এখান থেকে বলতে পারি, সাপোজ ধরো এ একটা ভেক্টর, কি ভেক্টর জানি না, যে কোনো ভেক্টর হোক, বি একটা ভেক্টর, এদের দুজনকে যদি আমি পরপর গুণ করি তাহলে সবসময় পাবো আমরা একটা স্কেলার রাশি। কি বললাম? স্কেলার রাশি। ক্লিয়ার হয়েছে?
এতটুকু নিয়ে কারো মাথা ব্যথা নেই? কি বললাম যে দুটো ভেক্টরের যদি স্কেলার গুণফল হয় তাহলে সেটা নর্মাল গুণফল মানে কি হবে, গুণ কি করে করবো সেটা এখনো শেখায়নি, সেটার ফর্মুলা আসছি। আমি বললাম এই দুটোর গুণফল যেটা হবে সেটা সবসময় হবে একটা স্কেলার রাশি, এতটুকু নিয়ে ডাউট নেই। এর জন্যই দেখো কার্য আসলে কি জানো, কার্য হচ্ছে আসলে কৃতকার্য যেটা, সেটা হচ্ছে সরি ভেক্টর না, সেটা হচ্ছে বল ভেক্টর আর সরণ ভেক্টরের মধ্যে ডট গুণফল। আর আমরা এক্ষুনি কি শিখলাম, দুটো ভেক্টরের মধ্যে যদি ডট গুণফল হয় সেটা সব সময় হবে স্কেলার রাশি। তাই দেখো ডাব্লু সমান এফ ডট এস, আসল ফর্মুলা কি, ডাব্লু সমান এফ ডট এস, এটা হচ্ছে মেন ফর্মুলা। এই যে তোমরা ডাব্লু সমান এফ এস লিখো না, ওটা হচ্ছে বাচ্চাদের ফর্মুলা, ওটা হচ্ছে বাচ্চাদের ফর্মুলা। আরে কখন কোনটা হবে সব আমি বোঝাচ্ছি তো, ওয়েট করো। কি বললাম, এই যে তোমরা ডাব্লু সমান জাস্ট এফ এস লিখো, এটা হচ্ছে বাচ্চাদের ফর্মুলা, এটা প্রপার ফর্মুলা না, এটা স্পেশাল কেস। আমি যেটা বললাম যে দুটো ভেক্টরের মধ্যে যদি ডট গুণফল করা হয় তাহলে সবসময় সেটা হবে স্কেলার রাশি। আর কৃতকার্য আসলে হচ্ছে বল ভেক্টর আর সরণ ভেক্টরের মধ্যে ডট গুণফল, তার জন্য কৃতকার্য সবসময় কি হয়, এর জন্য কৃতকার্য হয় স্কেলার রাশি। বলেছিলাম না যে কৃতকার্য চ্যাপ্টারে গিয়ে বোঝাবো যে কৃতকার্য দুটো ভেক্টরের গুণফল হওয়া সত্ত্বেও কি করে স্কেলার রাশি। আজকে ক্লিয়ার হয়েছে, আজকে ক্লিয়ার হয়েছে। জাস্ট তোমরা এইটুকু মনে রাখবে, দুটো ভেক্টরের মধ্যে যদি ডট গুণফল করা হয় তাহলে সেটা সব সময় হয় স্কেলার গুণফল, যদি ক্রস গুণ করা হয় তাহলে সেটা হচ্ছে ভেক্টর গুণফল। এবার কৃতকার্য হচ্ছে বল ভেক্টর আর সরণ ভেক্টরের মধ্যে স্কেলার গুণফল মানে ডট গুণফল, তার জন্য যে রাশি দেখো এই দুটোর গুণফলের ফলে কি পেয়েছি আমরা, কৃতকার্য। তাই কৃতকার্য সবসময় কেমন হবে, স্কেলার রাশি। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে, বুঝেছো স্কেলার রাশি কেন কৃতকার্য হয়, কৃতকার্য কেন স্কেলার রাশি হয়, এতটুকু সবাই বুঝেছো? গুড। আচ্ছা এবার এবার হচ্ছে স্যার, আচ্ছা এবার তোমাদের সিলেবাসে এই ক্রস গুণফল এটা আমাদের লাগবে না, যে আমরা দুটো ভেক্টরের মধ্যে ক্রস গুণফল কিভাবে বের করব সেটা আমাদের জানার দরকার নেই। কি বললাম, দুটো ভেক্টরের মধ্যে ক্রস গুণফল কি করে আমরা করব সেটা আমাদের জানার দরকার নেই, এটা আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তাহলে আমাদের লাগবে কি স্যার, লাগবে হচ্ছে আমরা দুটো ভেক্টরের মধ্যে ডট গুণফল কি করে করব। ধরো এটা একটা ভেক্টর এ, এটা একটা ভেক্টর এ, আর এ অ্যাঙ্গেলে একটা ভেক্টর আছে বি। আমি আগেই বলেছি দুটো ভেক্টর দুটো আলাদা আলাদা অ্যাঙ্গেলে থাকতেই পারে, কোনো সমস্যা না। আচ্ছা এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা, এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা। তাহলে এই দুটো ভেক্টরকে যদি গুণ করা হয় কিভাবে করব, দেখো সারা জীবন মনে রাখবে, রুলটা একবার শিখিয়ে দিচ্ছি, খুব সহজ রুল, কিচ্ছু নেই, ঠিক আছে, কিছু নেই। যে দুটো ভেক্টরের মধ্যে তোমাকে গুণ করতে বলবে সেই দুটো ভেক্টর, তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, আমরা ডট গুণফল শুধু শিখবো, আগেই বলেছি ক্রস গুণফল আমরা শিখবো না। তাহলে এ ভেক্টর ডট বি ভেক্টর, এই দুটো ভেক্টরের গুণফল করলে সব সময় হবে সেটা কত, সেটা হবে মনে রাখবে, সেটা হবে এ বি কস থিটা। কি বললাম, যে দুটো ভেক্টর তার মান, আমরা দেখো এখানে ডিরেকশন কিছু লিখিনি, জাস্ট মান। কেন মান, কারণ আমরা বলেছি যে দুটো ভেক্টরের মধ্যে যদি ডট গুণফল করা হয় সবসময় সেটা হয় কি রাশি, স্কেলার রাশি। তাহলে ডান দিকটা কেমন হবে, যাই আসুক সেটা হবে স্কেলার রাশি। তাহলে কি হবে, এ বি কস থিটা। বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে এটা হচ্ছে গুণ করার নিয়ম, এটা গুণ করার ফর্মুলা। যে দুটো ভেক্টর তোমাকে দেওয়া থাকবে তাদের মধ্যে যদি ডট গুণফল করতে বলে তাহলে কি হবে, এ বি কস থিটা, মানে থিটা হচ্ছে ভেক্টর দুটোর মধ্যে কোণ, থিটা হচ্ছে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ। এই ফর্মুলাটা মনে রাখা খুব কঠিন ব্যাপার, এই ফর্মুলাটা মনে রাখা খুব কঠিন ব্যাপার। এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, যে কোনো ভেক্টর তোমাকে বলুক সেই দুটো ভেক্টর যদি গুণ করতে বলে ডট গুণফল তাহলে তাদের রেজাল্ট কি হবে সবসময় এ বি কস থিটা। এবার এ এর মান বি এর মান বসাবে, ওদের মধ্যে অ্যাঙ্গেল কত বসাবে, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। আজকে বুঝতে পারবে, আমরা ওরকম অঙ্ক করবো অনেক, ঠিক আছে। এবার আবারও বলছি, আরেকবার গোড়া থেকে ডিভাইস দিয়ে শোনো, শোনো আমরা বল বের করার, কার্য বের করার মেন ফর্মুলা এটা পড়লাম যে কার্য সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু প্রযুক্ত বলের অভিমুখে বস্তু সরণ। এটা কি জিনিস আমরা বুঝিনি, আমরা একটু পর বুঝবো। তারপর বললাম কার্য বের করার নর্মাল ফর্মুলা, যেটা একটা স্পেশাল কেস, সেটা কি, যে কার্য সমান হচ্ছে কত বল প্রয়োগ করছে তার জন্য বস্তুর সরণ কতটা হচ্ছে। বললাম এটা একটা স্পেশাল কেস, কখন, যখন প্রযুক্ত বল আর বস্তুর সরণের মধ্যে অ্যাঙ্গেল হবে জিরো, ঠিক আছে, এতটুকু নিয়ে কারো কোনো ডাউট নেই। দেন আমরা একটা এরকম মানে একটা করলাম, এক্সাম্পল দেখলাম যে হ্যাঁ স্যার যদি 10 নিউটন বল প্রয়োগ করা হয় সেম ডিরেকশনে বস্তু 2 মিটার সরণ হয় তাহলে স্যার কার্য হবে 20 ইন্টু 10 ইন্টু 2, মানে জাস্ট ভেক্টর দুটোর মান দুটো গুণফল। ওকে, তারপর আমরা শিখলাম দুটো ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্ট করা হয় তাহলে সেটা সব সময় হয় স্কেলার রাশি। এখন কার্য হচ্ছে প্রযুক্ত বল আর সরণের মধ্যে ডট গুণফল, ঠিক আছে। কার্যকে কিভাবে ডিফাইন করা হয়, প্রযুক্ত বল আর সরণের মধ্যে ডট গুণফল, এফ ডট এস।
ঠিক আছে, তাহলে এটাও ভেক্টর এটাও ভেক্টর। আমরা শিখলাম যে দুটো ভেক্টরের মধ্যে যদি ডট গুণফল করা হয় তাহলে, হ্যাঁ শুধু ডট গুণফল দেবে, তাহলে স্যার সেটা হয় একটা স্কেলার রাশি, তাই কৃতকার্য স্যার একটা স্কেলার রাশি, যেহেতু কৃতকার্য হচ্ছে দুটো ভেক্টরের ডট গুণফল। এতটুকু শিখলাম। এরপর আমরা শিখলাম যে দুটো ভেক্টরের মধ্যে ডট গুণফল আমরা কি করে বের করব। দুটো ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর যদি আমাদেরকে দেওয়া থাকে, তাদের মধ্যে অ্যাঙ্গেল যদি আমাদেরকে বলা থাকে, তাহলে ডট গুণফল কি করে বের করব, এ বি কস থিটা। কিভাবে বের করব, এ বি কস থিটা, ভেক্টর দুটোর গুণফল মানে মানের গুণফল ইন্টু কস থিটা, মানে ওদের মধ্যে অ্যাঙ্গেল যা থাকবে তার কস থিটা নিতে হবে, তাহলে হয়ে যাবে। এতটুকু আমরা শিখলাম, আশা করি কোনো কারো প্রবলেম নেই। আচ্ছা এবার দেখো, এবার আমরা এক্ষুনি পড়লাম না, আমরা এক্ষুনি কি পড়লাম, যে স্যার আমরা দেখলাম যে কৃতকার্যর মেন যেটা ফর্মুলা, অরিজিনাল ফর্মুলা, সেটা হচ্ছে কৃতকার্য মানে হচ্ছে স্যার এফ ডট এস। এতটুকু নিয়ে কারো আপত্তি নেই, এতটুকু নিয়ে কারো আপত্তি নেই, এফ ডট এস। আর আমরা এক্ষুনি শিখলাম যে স্যার দুটো ভেক্টরের যদি ডট গুণফল করি আমরা, সেই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, স্যার সেই দুটো জিনিসের মান ইন্টু কস থিটা। এতটুকু নিয়ে কারো আপত্তি আছে? ধরো একটা ভেক্টর হচ্ছে এফ মানে বল ভেক্টর, আর একটা হচ্ছে ধরো সরণ ভেক্টর এস ভেক্টর, একটা বল ভেক্টর একটা সরণ ভেক্টর, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে স্যার থিটা। তাহলে আমরা সেই জিনিসটাকে লিখতে পারি যে এই দুটোর গুণ করে আমরা দেখেছি সেটা হয় কৃতকার্য, সেটা মানে হচ্ছে এফ ডট এস। তার মানে স্যার এই দুটো জিনিস আবার এক্ষুনি শিখলাম, ক্রস ডট গুণফল করলে সেটা হয় যে যে ভ্যালু মানগুলো আছে ভেক্টরে তাদের মান ইন্টু কস থিটা, থিটা হচ্ছে ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেল। তার মানে স্যার এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি যে স্যার কৃতকার্যের অরিজিনাল ফর্মুলা সেটা হচ্ছে এফ ডট এস, এটা মানেই হচ্ছে স্যার এফ এস কস থিটা। কারো আপত্তি আছে এতটুকু পর্যন্ত? বলো, কারো এতটুকু পর্যন্ত আপত্তি আছে কি না তাই বলো। এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে? এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে? এটা হলো প্রযুক্ত বলের মেন ফর্মুলা, আশা করি সবাই বুঝেছো। বুঝেছো? একবার জানাবে আমাকে বুঝেছো কি বোঝোনি। একদম ক্লিয়ার, বেশি মাথায় চাপ নেওয়ার দরকার নেই, আমি যে যে পয়েন্টগুলো বলবো সেই সেই পয়েন্টগুলো মনে রাখবে তাহলে হবে। তাহলে আমরা শিখলাম স্যার হ্যাঁ যে কৃতকার্য যেটা হচ্ছে প্রযুক্ত বল আর সরণের মধ্যে ডট গুণফল, আর সেটা মানেই হচ্ছে স্যার এফ এস কস থিটা। তার মানে স্যার কৃতকার্য বের করার মেন ফর্মুলা হচ্ছে এফ এস কস থিটা। এবার আমরা যে স্পেশাল কেসটা শিখেছিলাম সেটা আগে বুঝবো, ঠিক আছে? এবার যে স্পেশাল কেসটা শিখেছিলাম সেটা আগে বুঝবো যে ওই ফর্মুলাটা আমরা কখন ইউজ করছি। ধরো একটা বস্তু আছে এরকম, তার উপর আমি একটা বল প্রয়োগ করছি এফ, তার উপর আমি বল প্রয়োগ করছি এফ। তার দরুন ধরো বস্তুটা সরণ হলো, বস্তুটা এতটা সরে এলো, এতটা সরে এলো, ওকে। তাহলে সরণটা কত? আমি ধরে নিলাম যে এই সরণটা হচ্ছে স্যার এস। তাহলে প্রযুক্ত বলের ডিরেকশন এই দিকে, সরণের ডিরেকশন স্যার এই দিকে, দুটো সেম ডিরেকশন, হ্যাঁ কি না? আমাকে বলো যে প্রযুক্ত বলের ডিরেকশন আর সরণের ডিরেকশন সেম। স্যার যেদিকে প্রযুক্ত বলের ডিরেকশন সেদিকে সরণ। আমরা স্যার কৃতকার্যের ফর্মুলা এক্ষুনি শিখলাম, ডাব্লিউ সমান হচ্ছে এফ ডট এস, মানে স্যার এফ এস কস থিটা। এখন আমাকে বলো এখানে দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত, প্রযুক্ত বল আর সরণ ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল কত? তুমি বলবে স্যার থিটা এখানে 0, যেহেতু সেম ডিরেকশনে। তাহলে ভ্যালুগুলো বসাও, পুট করো, তাহলে কত হলো, এফ এস এর ভ্যালু যা আছে তাই থাকবে, আর কস 0, যেহেতু অ্যাঙ্গেল 0 তাই কস 0, থিটার জায়গায় কত বসবে 0। এখন স্যার আমরা একটু আগে শিখেছি যে কস 0 ভ্যালু হয় স্যার 1, আগের ক্লাসে শিখেছি কস 0 ভ্যালু হয় স্যার 1, কস 0 ভ্যালু হয় 1, একমত? তাহলে স্যার কত হয়ে গেল, শুধু পড়ে থাকলো স্যার এফ ইন্টু এস। এই যে স্পেশাল কেস বলেছিলাম এটা কিভাবে এসছে বুঝতে পেরেছো? ডাব্লিউ সমান এফ ইন্টু এস কি করে এসছে বুঝতে পেরেছো? সবার কনসেপ্ট ক্লিয়ার? যেটা কেন স্পেশাল কেস দেখতে পাচ্ছ, দেখো যখন থিটা 0 হবে, মানে থিটা কখন 0, যখন প্রযুক্ত বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেল 0, কখন, যখন সেম ডিরেকশন। তাই একই ডিরেকশনে যদি হয় তাহলে আমাদের কোনো ঝামেলা নেই, ডাইরেক্ট জাস্ট ভ্যালু দুটো গুণ করে দাও, হয়ে গেল অ্যান্সার। এতটুকু সবার ক্লিয়ার কি ক্লিয়ার না? এতটুকু সবার ক্লিয়ার কি ক্লিয়ার না তাই বলো। আমি বলেছিলাম মনে আছে যে দেখো এই যদি দেখো এই ভেক্টরটা একটা ভেক্টর, ধরো এই ভেক্টর দুটো একই ডিরেকশনে হয় তখন বলেছিলাম থিটা 0। আর একটা শিখেছিলাম কি, ধরো একটা ভেক্টর এই ডিরেকশনে আর একটা ভেক্টর এই ডিরেকশনে,
তখন থিটা হবে কত? তখন থিটার মান হবে 180। এই পয়েন্টগুলো যেন মাথার মধ্যে সারা জীবন থাকে। আমি আগের ক্লাসগুলো এমনি এত ডিটেলসে করাইনি। 180 ডিগ্রি। ওকে, আরো দারুণ লাগবে ফতেমা খাতুন, জান্নাত, শ্রাবণী, আরো ভালো লাগবে। দেখো, জাস্ট ওয়েট করো, মজাটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে আবার বলছি, তাহলে এটা হচ্ছে আমাদের মেন ফর্মুলা, ডাব্লিউ সমান এফ ডট এস বা এফ এস কস থিটা, যেটা ইচ্ছা মনে রাখবে। এটা না মনে রাখলেও চলবে, এফ এস কস থিটাটা মনে থাকলেই যেন হবে। ঠিক আছে, এখান থেকে আমরা দেখলাম যখন থিটার মান 0 তখন হয়ে যাবে এটা এফ এস। এটা হচ্ছে নর্মাল আমাদের, মানে আমরা স্পেশাল কেস। ওকে, আচ্ছা, এবার এবার আমরা একটু 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 করে এগোবো। আচ্ছা, এবার আমাকে বলো যে, আমাকে একটা জিনিস বলো স্যার, এখনো সব বুঝলাম কিন্তু এই লাইনটা এখনো ক্লিয়ার হলো না যে স্যার এটা কি জিনিস। দেখো, এই জিনিসটা যা কার্য সমান প্রযুক্ত বল ইন্টু প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ, আর এই এফ ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, একই জিনিস। কি বললাম? আমি লিখলাম এই কথাটাকেই যদি ভাষাতে লেখো, কি বললাম? এই যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা, এটাকে যদি ভাষাতে লেখো তাহলে ওই লাইনটা দাঁড়াবে। এটার মানেই হচ্ছে, এটাকে যদি ভাষাতে লেখো, মানে বাংলা প্রপার বাংলা ভাষায় যদি লেখো, তাহলে এই কথা দাঁড়াবে যে কার্য সমান প্রযুক্ত বল ইন্টু প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ। তুমি বলবে স্যার কিভাবে? সেটা বোঝানোর জন্য তো আমি আছি, নাহলে তো একা একাই পড়ে নিতে, নাহলে তো বই থেকেই পড়ে নিতে। আমি কি করতে আছি? এই কথাটা আর এই কথাটা একই জিনিসকে বোঝায়। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফর্ম আর এটা হচ্ছে ভাষা। এটা মানে কি? ডাব্লিউ সমান এফ এস কস থিটা, এটা মানে হচ্ছে কার্য সমান প্রযুক্ত বল ইন্টু প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ, প্রযুক্ত বল ইন্টু প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ। এবার এটা একটু বোঝাচ্ছি, ঠিক আছে, যে এই এই দুটো জিনিস একই, কি করে না বোঝালেও চলবে, না বোঝালেও চলবে, কিন্তু রিলেশন গুলো তোমাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, দেখো আমাকে একটা জিনিস বলো, ধরো এটা একটা বস্তু, ওকে, আচ্ছা, এর উপর তুমি ধরো এই ডিরেকশনে একটা বল প্রয়োগ করছো, মন দিয়ে শুনবে, খুব সহজ, ভয় পাওয়ার কিচ্ছু নেই, জাস্ট 5 মিনিট মন দিয়ে শোনো, সব ক্লিয়ার হয়ে যাবে। তো এই ডিরেকশনে একটা বল প্রয়োগ করছো, তার দরুন ধরো বস্তুর সরণ হচ্ছে এই ডিরেকশনে। কোন ডিরেকশনে? এই ডিরেকশনে, মানে এই দিকে সরণ হচ্ছে, এক কথায় ডান দিকে। মানে ব্যাপারটা কিরকম? ব্যাপারটা হচ্ছে বস্তুটা বল প্রয়োগ করছে এই ডিরেকশনে, কিন্তু এইভাবে সরে যাচ্ছে। আরে তোমরা যদি একটা টেবিল, ধরো একটা টেবিলকে কিভাবে সরিয়ে নিয়ে যাও, তোমরা টেবিলটাকে এইভাবে একটু পিছনে দাঁড়িয়ে এইভাবে বল প্রয়োগ করো না, দাঁড়িয়ে ইমাজিন করো, টানো উপরের দিকে, টানো না, কিন্তু টেবিলটা সরে যায় কোন দিকে? এই দিকে। এরকম তো হয়ই। তাহলে এটা প্রযুক্ত বল, এটা সরণের ডিরেকশন, সেই রকম কেস একটা বলছি। ঠিক আছে, বোঝা গেছে না বোঝা যায়নি? বোঝা গেছে না যায়নি? ওকে, এতটুকু ক্লিয়ার। তাহলে এই ডিরেকশনে তুমি বল প্রয়োগ করছো। আচ্ছা, আমাকে বলো, আমরা যখন কার্যের ডেফিনেশন পড়ি তখন কি পড়েছিলাম? যে আমরা বলের দ্বারা কার্য তখনই বলবো যদি যদি প্রযুক্ত বলের ডিরেকশনে বস্তুর সরণ হয়। কি বললাম? প্রযুক্ত বলের ডিরেকশনে বস্তুর সরণ হয়। এখানে তো স্যার বল প্রয়োগ করছে এই দিকে, বস্তুর সরণ হচ্ছে এই দিকে, তাহলে কি এখানে কি প্রযুক্ত বলের ডিরেকশনে সরণ হচ্ছে? আবার বলছি, কার্যের যে ডেফিনেশন আমরা ফার্স্ট পেজে পড়েছিলাম, যে কোনো বস্তুর উপর বল প্রযুক্ত হলে যদি বলের অভিমুখে প্রযুক্ত বলের সরণ হয়, বলের এই বস্তুর সরণ হয়, তবেই বলবো বলের দ্বারা কাজ করা হয়েছে। কিন্তু এখানে তো স্যার বল প্রয়োগ হচ্ছে এই ডিরেকশনে, বস্তুর সরণ হচ্ছে এই ডিরেকশনে, তাহলে স্যার আমরা কি করে বলছি এই বলটার কাজ করছে? একমত সবাই? কোশ্চেন বুঝতে পেরেছো? কোশ্চেন বুঝতে পেরেছো? স্যার বল তো প্রয়োগ করছে এই ডিরেকশনে, বস্তুর সরণ হচ্ছে এই ডিরেকশনে, তাহলে এই বলটা কি কাজ করছে? আমাকে বলো, পুরো বলটা কি কখনো কাজ করতে পারে? কোশ্চেন হচ্ছে না স্যার, পুরো বল কাজ করতে এখানে পাচ্ছে না। কেন? এটা হচ্ছে মজার ব্যাপার। দেখো, এখানে খুব ইন্টারেস্টিং একটা জিনিস শিখবে। ঠিক আছে, আচ্ছা আমাকে বলো, এই যে এফ ভেক্টর, এই ভেক্টর, ধরো এটা একটা এফ ভেক্টর, এই ভেক্টরটাকে যদি আমরা বিভাজন করি তাহলে আমরা কি শিখেছিলাম? স্যার এর এক্স অক্ষ বরাবর মান হবে এফ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর মান হয় এফ সাইন থিটা। এতটুকুনি কারো ডাউট আছে? ভেক্টর বিভাজন শিখিয়েছিলাম, ভেক্টর বিভাজন শিখিয়েছিলাম কি, যে যদি একটা ভেক্টর থাকে, ভেক্টরের সাথে এই অ্যাঙ্গেলটা ধরো থিটা, মানে এক্স অক্ষের সাথে, তাহলে স্যার এর এক্স অক্ষ বরাবর সবসময় মান হবে এফ কস থিটা, আর ওয়াই অক্ষ বরাবর মান হবে স্যার এফ সাইন থিটা। আচ্ছা, ওটা ওটা জানার দরকার নেই, এক্স অক্ষ বরাবর এফ কস থিটা হয় এটুকু মনে আছে, আর ওয়াই অক্ষ বরাবর মান হয় এফ সাইন থিটা। ওকে, এটুকু শিখেছো? তাহলে এই ভেক্টরটাকে যদি আমরা বিভাজিত করি, এই ভেক্টরটাকে বিভাজিত করি, তাহলে কি পাবো? স্যার এই ডিরেকশন বরাবর কতটা বলের কোন অংশটা কাজ করছে? স্যার এফ কস থিটা, মন দিয়ে শুনবে। ঠিক আছে, আর উপরের ডিরেকশনে কাজ করছে স্যার এফ সাইন থিটা। আমাকে বলো, আমাকে বলো, এই যে এফ সাইন থিটা বলটা
আচ্ছা, আমার নিচে একটু নিচে করি, ঠিক আছে? খুব মজার একটা ইন্টারেস্টিং জিনিস শিখবে। আমাকে বলো, এই যে বস্তুটা সামনের দিকে যাচ্ছে, এই বস্তুটাকে সামনের দিকে নিয়ে যেতে কোন বলটা কাজ আসছে? এফ কস থিটা না এফ সাইন থিটা? এফ সাইন থিটা যদি কাজ আসতো তাহলে তো বস্তু উপরের দিকে যেত। মোট বল এফ কাজ করছে, কিন্তু এই দিকে কাজ করছে এফ এর কিছু একটা অংশ এফ কস থিটা, আর এই দিকে কাজ করছে এফ সাইন থিটা। পুরোটা কিন্তু এই ডিরেকশনে বা এই ডিরেকশনে কাজ করছে না। ব্যাপারটা কেমন? ব্যাপারটা হচ্ছে, ধরো এরকম ব্যাপার, মন দিয়ে বুঝবে, ঠিক আছে? এরকম ব্যাপার, ধরো একটা বস্তুর উপর তুমি এই কোণা বরাবর 10 নিউটন বল প্রয়োগ করছো। এই কোণা একটা সংখ্যা দিয়ে দেখায় তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 10 নিউটন বল প্রয়োগ করছো। এই পুরো 10 নিউটন কি এইদিকে কাজ করছে, কিন্তু এক্স অক্ষ বরাবর কত কাজ করছে? সাপোজ ধরে নিলাম এক্স অক্ষ বরাবর কাজ করছে 6 নিউটন, আর ওয়াই অক্ষ বরাবর কাজ করছে 4 নিউটন। তাহলে এই 4 নিউটন বল, এই 4 নিউটন বল বস্তুটাকে এই ডিরেকশনে নিয়ে যাওয়ার জন্য কোন রকম কাজ করবে? এই 4 নিউটন বল এই বস্তুটাকে এই এক্স অক্ষ বরাবর নিয়ে যাওয়ার জন্য কোনো কাজে আসবে? তুমি বলবে না স্যার, এই এই বস্তুটাকে ডান দিকে নিয়ে যেতে এই 4 নিউটন বলের কোনো কাজ নেই। 4 নিউটন বলটা বস্তু যদি উপরের দিকে যেত তখন কাজ করতো। তাহলে বস্তুর উপর প্রয়োগ হচ্ছে 10 নিউটন বল, কিন্তু ওকে ডান দিকে নিয়ে যেতে কে হেল্প করছে? কেবলমাত্র 6 নিউটন বল। কেন? কারণ আমরা জানি বস্তুর সরণ যেদিকে হচ্ছে সেই দিকে যে বল কাজ করছে সেটাই কাজ করবে, তাই না? সেই ডিরেকশনে যতটা বল কাজ করছে সেটাই অ্যাপ্লিকেবল। তাহলে এই 4 নিউটন বলের কোনো অবদান নেই বস্তুটাকে ডান দিকে নিয়ে যেতে। যখন বস্তুটা উপরের দিকে যাবে তখন বস্তুটাকে এই 6 নিউটন বলের কোনো অবদান নেই বস্তুটাকে উপরে নিয়ে যেতে, শুধু 4 নিউটন কাজ করবে। বস্তুর উপর মোট কাজ করছে 10 নিউটন, আবার বলছি বস্তুর উপর মোট কাজ করছে 10 নিউটন, কিন্তু তার মধ্যে যে বাকি 4 নিউটন সেটা বস্তুটাকে ডান দিকে নিয়ে যেতে কোনো অবদান নেই। তাহলে ডান দিকে শুধু কে নিয়ে যাচ্ছে? 6 নিউটন। তাহলে সেম ভাবে এই ভেক্টরটাকে যদি আমরা ভাঙি তাহলে এদিকে কাজ করছে এফ কস থিটা, মানে এফ এর কিছু একটা অংশ। তাহলে আমাকে বলো, এই এফ সাইন থিটা বলটা বস্তুটাকে ডান দিকে নিয়ে যেতে কোনো অবদান আছে? ডান দিকে সরণে কোনো অবদান নেই। ডান দিকে বস্তুর সরণের জন্য কোনো অবদান নেই। ওই ডিরেকশনে তো কাজই করছে না, তো কি করে ওর অবদান থাকবে, তাই না? কোনো অবদান নেই। বোঝা গেল? তাহলে এই এফ কস থিটা অংশটা কি করছে? এটা এই এফ কস থিটা থিটার পুরো অবদান বা সম্পূর্ণ অবদান, আমি নর্মাল ভাষায় লিখছি তোমাদের বোঝা বলে কথা, বস্তুকে ডান দিকে নিয়ে যেতে। ক্লিয়ার হয়েছে? মজাটা বোঝো, ঠিক আছে? ডান দিকে নিয়ে যেতে। আচ্ছা, তাহলে আমাকে বলো, এই যে বস্তুর উপর আমি এফ বল কাজ প্রয়োগ করলাম এই কোণা বরাবর, এই এফ বলের কি পুরোটা কাজ করতে কাজে লাগছে? এফ বলের পুরোটা কাজ করতে কাজে লাগছে? তুমি বলবে না স্যার, এফ বলের কোনটুকু কাজে লাগছে? শুধু এফ কস থিটা। তাহলে আমরা ফর্মুলায় কি লিখবো? কৃতকার্য। ফর্মুলায় কি লিখবো স্যার? কৃতকার্য মানে হচ্ছে, কৃতকার্য মানে হচ্ছে প্রযুক্ত বল। কত বল প্রয়োগ করলে? এফ কস থিটা। এফ কস থিটা। তুমি কি এই এই পুরোটা কাজে লাগিয়েছো? এফ পুরো কাজে লাগিয়েছো না শুধু এফ কস থিটা? আবার বলছি, বস্তুর উপর এই ডিরেকশনে এফ বল প্রয়োগ হলেও বস্তুকে ডান দিকে সরণের জন্য কি পুরো এফ কাজে লাগছে? তুমি বলবে না স্যার, কোনটুকু কাজে লাগছে? শুধু এফ কস থিটা। তাহলে আমরা বলের জায়গায় কি আর এফ লিখবো না এফ কস থিটা লিখবো? তুমি বলবে স্যার এফ কস থিটা ইন্টু বস্তুর যতটা সরণ হচ্ছে এটাকে যদি আমরা অ্যারেঞ্জ করে নিই, কি চলে এলো? এফ এস কস থিটা। তাই হয়ে গেল ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এটাই হচ্ছে মেন ফর্মুলা। এবার দেখো ডেফিনেশন মেলাও। কি বলেছিলাম ডেফিনেশনে? যে যদি প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ হয়, বস্তুর সরণ কোন দিকে? এই দিকে এস। এই ডিরেকশনে বলের অভিমুখ কত? বলের মান কত? এফ কস থিটা। সেই দুটোই তো নিয়েছি, এফ কস থিটা আর বস্তুর সরণ সেম ডিরেকশনে হচ্ছে, এফ কস থিটা যে ডিরেকশনে, সরণ সেই ডিরেকশনে। তাহলে আমরা পুরো বলটা নিতে পারি না। কেন? কারণ আমাদেরকে ডেফিনেশনে বলেই দিয়েছে বলের দ্বারা মানে কার্য মানে তখনই বোঝাবো যদি সরণ যেদিকে হচ্ছে বলের মানও সেই দিকে হয়। তো এই দিকে বলের মান, পুরো এফ বলের মান তো এইদিকে না, কার মান এইদিকে? শুধু এফ কস থিটা। তাই আমরা ফর্মুলায় শুধু এফ কস থিটা নিতে পারি, পুরোটা নিতে পারি না। বোঝাতে পেরেছি? এবার যদি ক্লিয়ার হয়েছে, মজা লাগলো? সবকিছুর মান মানে বুঝতে পারলে, এই দুটো কথা যে এক বুঝতে পারলে। দেখো প্রযুক্ত বল, কত প্রযুক্ত বল? এফ এস কস থিটা। কেন? এফ এস সাইন থিটা তো স্যার কোনো কাজে আসছে না। প্রযুক্ত বলের অভিমুখে সরণ, তাহলে এর যা দিকে সরণ এসও সেই দিকে, একই দিকে তো হলো। দেখো এস এর ডিরেকশন এই দিকে, প্রযুক্ত বল মানে এফ এস কস থিটার ডিরেকশন এই দিকে। তাহলে আমি এফ প্রো প্রয়োগ করলেও পুরো এফ কিন্তু আমার কাজে আসছে না, শুধু আসছে এফ এস কস থিটা।
শুধু এফ এফ কস থিটা, তাহলে বলের জায়গায় আমরা শুধু লিখবো এফ কস থিটা, আর সরণ দুটোর ডিরেকশন সেম, তাই আমরা এবার বলতে পারি যে হ্যাঁ এই এফ এস কস থিটা বল দ্বারা কার্য করা হয়েছে, এফ বল দ্বারা কার্য করা হয়নি, এই বলটার এর সরণের দিকে কোনো অবদান নেই, এফ এস সাইন থিটার কোনো কাজ নেই। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? বুঝেছো সবাই কেন এই ফর্মুলাটা, এটা কোথায় থেকে এসছে বুঝেছো? এই দুটো কথা যে একই জিনিস বুঝলে। প্রযুক্ত বলের মান কত? এফ এস কস থিটা। প্রযুক্ত বলের অভিমুখে বস্তুর সরণ কত? এস, কারণ এফ এস কস থিটা যেদিকে সেই দিকে সরণের ডিরেকশন, সেদিকেই সরণের ডিরেকশন। তাই এই ফর্মুলাটা হয়ে গেল আমাদের ব্রহ্মাস্ত্র, ডাব্লিউ সমান এফ এস কস থিটা। এবার যখন থিটার মান 0, তখন এখানে 0 cos 0 এর ভ্যালু বসিয়ে দাও, তাহলে ডাব্লিউ সমান এফ এস পেয়ে যাবে, মানে বস্তু যেদিকে বল প্রয়োগ হচ্ছে সেদিকেই সরণ। এখানে পুরো এফটা কাজে লাগছে। এই যে এই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ফর্মুলাটা কেন বসাতে পারছি জানো? কারণ এখানে পুরো এফটাই কাজে লাগছে। দেখো পুরো এফটা কাজে লাগছে, কারণ বলের পুরো অংশটাই তো এই এক্স অক্ষ বরাবর, আর এক্স অক্ষ বরাবর এই বস্তু সরণ হচ্ছে, তাই ডাইরেক্ট আমরা এটা লিখে দিতে পারি। বোঝা গেছে না যায় নাই? তাই বাকি সব ক্ষেত্রে এফ এস কস থিটা, শুধুমাত্র যদি অ্যাঙ্গেল 0 হয়, মানে যদি দুটোরই ডিরেকশন সেম হয়, তাহলে ডাইরেক্ট আমরা ফর্মুলা বসিয়ে দিতে পারি। ওকে, গুড। আশা করি খুব ভালো লাগলো, সবাই বুঝলে, তাই তো? আশা করি ভালো লাগলো, সবাই বুঝলে। তাহলে আমাদের মেন ফর্মুলা কি পেয়ে গেলাম? কৃতকার্য সমান হচ্ছে স্যার এফ এস কস থিটা। কৃতকার্য সমান হচ্ছে স্যার এফ এস কস থিটা। তাহলে খুব সুন্দরভাবে এই অঙ্কটা আমরা একবার করে ফেলি। খুব সুন্দরভাবে আমরা এই অঙ্কটা করে ফেলি যে একটা বস্তুর উপর আমি এই ডিরেকশনে 30 কত বল প্রয়োগ করলাম? 10 নিউটন বল প্রয়োগ করলাম। বস্তুর সরণ এস এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 2 মিটার। বস্তুর সরণ এস এর ভ্যালু তোমাকে বলে দিয়েছে 2 মিটার। কত? বস্তুর সরণের মান তোমাকে বলে দিয়েছে 2 মিটার। আমি লিখে দিচ্ছি এখানে, বস্তুর সরণ ইকুয়াল টু যদি 2 মিটার হয়, তাহলে কৃতকার্যের মান কত? সরণ যদি 2 মিটার হয়, তাহলে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কৃতকার্য? বলো কত হবে? এই যে বস্তুর উপর বল প্রয়োগ হচ্ছে অ্যাঙ্গেল করে, আর বস্তুর সরণ হচ্ছে যেই ডিরেকশনে বল প্রয়োগ হচ্ছে তার থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে বস্তুর সরণ হচ্ছে, সরণ কত হয়েছে? 2 মিটার। তাই যদি হয়, তাহলে কত বল প্রযুক্ত বল কত, বস্তুর উপর কৃতকার্য কত? এই বল দ্বারা 10 নিউটন বল দ্বারা কত পরিমাণ কাজ করা হচ্ছে আমরা এখনই শিখলাম। স্যার কৃতকার্য মানে হচ্ছে এফ এস কস থিটা। আমরা বেশি ঝামেলায় যাব না, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব। স্যার এফ এর মান হচ্ছে 10 নিউটন, এস এর মান হচ্ছে স্যার 2 মিটার, আর এদের মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, মানে স্যার cos 30। এদের মধ্যে অ্যাঙ্গেল 30 ডিগ্রি, মানে স্যার cos 30। তাহলে ভ্যালুগুলো বসিয়ে দিই, 10 ইন্টু 2 ইন্টু স্যার cos 30 ভ্যালু আমরা শিখেছি 3/2। তাহলে 2 কেটে গেল। তার মানে স্যার এই বল দ্বারা কাজ করা হচ্ছে 10√3। যে জানে না এসব, সে কি করবে? 10 ইন্টু 2 20। তাহলে স্যার বলে দিল স্যার 20 নিউটন কাজ করছে, 20 জুল কাজ করছে। ভুল হয়ে গেল, অ্যান্সার কত হবে? 10√3 জুল কাজ করছে, 10√3 জুল কাজ করছে। বোঝা গেল? বোঝা গেল না গেল না? কত সহজ, বুঝলে? আচ্ছা, এটাকে যদি আমরা ডেফিনেশন শিখলাম, সেই ডেফিনেশন থেকে করতে চাই, মানে আমরা যে কৃতকার্যের ডেফিনেশন শিখলাম সেখান থেকে যদি করি, কি হবে স্যার? আমাকে বলো যে ডেফিনেশন থেকে বলো আমরা কি শিখলাম? যে ডিরেকশনে সরণ হচ্ছে সেই ডিরেকশনে বলের কতটা অংশ কাজ করছে সেটা দেখবো। তাহলে আমাকে বলো সেই ডিরেকশনে বলের কতটা অংশ কাজ করছে। তুমি বলবে সেই ডিরেকশনে কাজ করছে স্যার এফ কস থিটা। কারো আপত্তি আছে? যদি প্রযুক্ত বলটা এফ হয়, তাহলে এক্স অক্ষ বরাবর সরণের ডিরেকশনে কত বল কাজ করছে? তুমি বলবে স্যার এফ কস থিটা। তাহলে এফ কস থিটা, তাহলে এফ কস থিটার মান বের করো। এফ কস থিটার মান কত হচ্ছে স্যার? তুমি বলবে স্যার এফ এর ভ্যালু হচ্ছে 10, কস থিটার মান হচ্ছে √3/2। আমি দুটোর মধ্যে সিমিলারিটি দেখাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ওকে। তাহলে কত হলো স্যার? তাহলে হলো স্যার 5√3। আপত্তি নেই। তাহলে এটা পেলাম স্যার প্রযুক্ত বলের মান, মানে এই ডিরেকশনে বল কতটা কাজ করছে, কত? 5√3। আর এই ডিরেকশনে সরণ কতটা? তুমি বলবে স্যার সরণ হচ্ছে 2 মিটার। তাহলে স্যার কৃতকার্য কত? প্রযুক্ত বল ইন্টু সরণ, তাহলে প্রযুক্ত বল হচ্ছে 5√3, আর সেই ডিরেকশনে সরণ মানে হচ্ছে 2, 10√3। অ্যান্সার এলো। তাহলে একই জিনিস, দুটো আলাদা কিছু না। এটা যদি আমরা ডেফিনেশন থেকে মানে কনসেপ্ট ওয়াইজ করলাম, ঠিক আছে, আর কিছুই না। এটা জাস্ট কনসেপ্ট, যেটা ভাষা শিখলাম ভাষাটা থেকে করলাম, আর এটা নর্মাল ফর্মুলা অ্যাপ্লাই করলাম। তোমরা এটা করবে, একই জিনিস, দুটোর মধ্যে কোনো ডিফারেন্স নেই। আমি জাস্ট বললাম এই ডিরেকশনে যদি 10 নিউটন বল প্রয়োগ হয়, তাহলে সরণের ডিরেকশনে কতটা হচ্ছে, কারণ সরণের ডিরেকশনে যতটা হচ্ছে ততটাই তো কাজে লাগবে, বাকিটা কাজে লাগবে না। আমরা দেখে নিলাম স্যার সরণের ডিরেকশন হচ্ছে এফ কস থিটা, মানে স্যার 5√3 নিউটন। সরণ হয়েছে ক মিটার? 2 মিটার। গুণ করে দিলাম 10√3। দুটোর মধ্যে সিমিলারিটিটা বুঝতে পেরেছো না কনফিউজ হয়ে গেল? দুটোর মধ্যে সিমিলারিটিটা বুঝতে পেরেছো না কনফিউজ হয়ে গেল? খুব সহজ। আশা করি কারো কোনো সমস্যা হয় নাই, কারো কোনো সমস্যা হয় নাই। হয়েছে সমস্যা?
কারো কোনো সমস্যা হয়নি, আশা করি সবাই বুঝে নিয়েছো। ঠিক আছে, মজা লাগলো? তাহলে ডেফিনেশন থেকে নর্মাল দুটো বের করাই শিখলে। তাহলে এই ক্ষেত্রেও দেখলে অ্যান্সার 10√3 জুলি এলো, ওখানেও 10√3 জুলি এসছে, কিন্তু আমরা এটা কনসেপ্ট থেকে করলাম আর ওটা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম। কনসেপ্ট ফর্মুলাটা কোথায় থেকে এসছে? কনসেপ্ট থেকে তো এসছে। আচ্ছা, এবার এবার একটা মজার জিনিস শেখো। আচ্ছা, ধরো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো এই ডিরেকশনে, সামহাও বস্তুর সরণ হচ্ছে এই ডিরেকশনে, বল প্রয়োগ করছো এক্স ডিরেকশন দেখতে পাচ্ছ, আর সরণ হচ্ছে এই ডিরেকশনে, তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। তাহলে কৃতকার্য কত হবে? তুমি বলবে স্যার কৃতকার্য বের করার ফর্মুলা আপনি এখনই শেখালেন, ডাব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা, ডাব্লিউ সমান হচ্ছে এফ এস কস থিটা। তো স্যার এফ এস এর ভ্যালু তো আপাতত দেওয়া নেই, তাহলে রেখে দিই। কস থিটার ভ্যালু হচ্ছে 180 ডিগ্রি, মানে কস 180 ডিগ্রি, কস 180 ডিগ্রি। স্যার আমরা বারবার পড়েছি কস 180 ডিগ্রির মান হচ্ছে স্যার -1, তার মানে স্যার কৃতকার্য হয়ে গেল মাইনাস এফ এস। কি স্যার? কৃতকার্য হয়ে গেল মাইনাস এফ এস। তাহলে এই ক্ষেত্রে যখন প্রযুক্ত বল আর বস্তুর সরণের মধ্যে অ্যাঙ্গেল, প্রযুক্ত বল আর বস্তুর সরণের মধ্যে অ্যাঙ্গেল 180 ডিগ্রি হবে, তখন কৃতকার্য হয়ে যাবে কি? মাইনাস এফ এস। আচ্ছা, আমাকে এখানে বলো তো, বল যে ডিরেকশনে প্রয়োগ হচ্ছে সেই ডিরেকশনে কি সরণ হয়েছে, না বলের উল্টো দিকে সরণ হয়েছে? বল যে ডিরেকশনে প্রয়োগ হয়েছে সেই ডিরেকশনে কি বস্তুর সরণ হয়েছে, না বলের উল্টো ডিরেকশনে প্রয়োগ হয়েছে? তুমি বলবে স্যার বলের উল্টো ডিরেকশনে প্রয়োগ হয়েছে। তাহলে উল্টো ডিরেকশনে প্রয়োগ হলে এটা কি বলা হয়? বলের বিরুদ্ধে কার্য। কেন? দেখো দেখো, নেগেটিভ চলে আসছে, মানে বলের উল্টো দিকে কার্যটা কেমন হয়ে যাচ্ছে? ঋণাত্মক কার্য না? এটা ঋণাত্মক কার্য হয়ে যাচ্ছে না, নেগেটিভ কার্য হয়ে যাচ্ছে না? বলের বিরুদ্ধে কার্য, বলের বিরুদ্ধে কার্য। এবার আস্তে আস্তে কত সবকিছু সহজ লাগবে দেখো, যে জিনিসগুলো তোমাদের খুব কঠিন লাগছিল সেই জিনিসগুলো কতটা সহজ লাগবে। তাহলে কি পেলে? যে স্যার আমরা দেখলাম যে প্রযুক্ত বল যে ডিরেকশনে প্রয়োগ হচ্ছে, সরণ যদি তার উল্টো ডিরেকশনে প্রয়োগ হয়, তাহলে স্যার কার্যটা হয়ে যায় উল্টো, নেগেটিভ কার্য হয়ে যায়, তার মানে ঋণাত্মক কার্য। এটাকে বলা হয় বলের বিরুদ্ধে কার্য। আর সেম ডিরেকশনে প্রয়োগ হলে স্যার কার্য হয়ে যায় ডাব্লিউ সমান এফ এস, তখন স্যার আমরা সেটাকে বলি কি? ধনাত্মক কার্য বা বলের দ্বারা কার্য। তাহলে বলের বিরুদ্ধে কার্য আর বলের দ্বারা কার্য বুঝতে কারো সমস্যা আছে? বলের বিরুদ্ধে কার্য আর বলের দ্বারা কার্য বুঝতে কারো কোনো সমস্যা আছে? তাহলে কি বললাম? বলের দ্বারা কার্য কি হবে তাহলে? যদি প্রযুক্ত বলের ডিরেকশন সরণের ডিরেকশন সেম হয় তখন বলের দ্বারা কার্য। বলের বিরুদ্ধে কার্য কি হবে? প্রযুক্ত বলের ডিরেকশন সরণের ডিরেকশন যদি একে অপরের থেকে উল্টো হয় তখন হবে বলের বিরুদ্ধে কার্য। তার মানে তখন তাদের ভেক্টর দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত থাকবে? 180 ডিগ্রি, 180 ডিগ্রি। এবার তুমি বলবে স্যার এইরকম কখনো একটু বোঝান, স্যার এইরকম কখনো একটু বোঝান। আমরা তো স্যার জানি না যে স্যার বল একদিকে প্রয়োগ করলে বস্তুর সরণ অন্যদিকে হয়। এসব কি শেখাচ্ছেন আপনি আমাদেরকে? একবার বইলে দেন প্লিজ। আচ্ছা, তোমাদেরকে বইলে দেওয়ার জন্যই তো আমি আসি, ভয়ের ভয়ের কিছু নাই। আচ্ছা, তার জন্য আমাকে একটা স্ক্রিনশট নিতে দাও। ওকে বাবুগণ, একটু ওয়েট করো, একটা স্ক্রিনশট নিতে দাও, যাতে করে আমি তোমাদেরকে তাড়াতাড়ি। এই কি 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 হয়ে গেল, কি হয়ে গেল? আমি মরে যাবো এমন কিছু হলে? আমার কত যত্নের নোট, এইভাবে তুমি পালিয়ে যাচ্ছ কোথায়? আমায় ছেড়ে কোথায় যাবে? पूरे लम्हा तू कहीं मत जा, हो सके तो उम्र भर थम जा, जिया जाए ना जाए ना जाए ना ওরে প্রিয়া রে। ওকে চলো, এবার দেখো আগে ডেফিনেশন গুলো একটু পড়ে নিই, তারপর আমরা মেন জিনিস আসছি। ওকে আচ্ছা, বলের কার্য দুই ধরনের হয়। কি বললাম? কার্য তোমরা এতক্ষণ বুঝে নিয়েছো। বুঝতে পারলাম না স্যার এফ ডি কি কি বুঝলা না? এফ ডি নেগেটিভ মানে কি? নেগেটিভ না বুঝার কি আছে? কস 180 তুমি আগের ক্লাস করোনি, তাহলে কস 180 মান কত? তুমি একটা বস্তুর উপর যে ডিরেকশনে বল প্রয়োগ করলে, যে ডিরেকশনে বল প্রয়োগ করলে তার উল্টো ডিরেকশনে বস্তু সরণ হচ্ছে, তার মানে থিটার মানে 180 ডিগ্রি। তাহলে কৃতকার্য আমরা করে দেখলাম স্যার আসছে কৃতকার্য মাইনাস এফ এস। আর এফ এস ভ্যালু রেখে দিলাম, কস 180 ভ্যালু হয় -1, তাহলে -1 সামনে চলে এলো, তাহলে কৃতকার্যের মান আসছে মাইনাস এফ এস। তার মানে কি? নেগেটিভ কৃতকার্য, মানে ব্যাপারটা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য, মানে যেদিকে তুমি বল প্রয়োগ করছো তার উল্টো দিকে বস্তু সরণ হচ্ছে, এটাকে কাজ বলা হয় ঋণাত্মক কার্য। ঠিক আছে, বুঝছো? তাহলে দেখো এবার যেটা বলছিলাম, যে বল হয় এই কার্য হয় দুই ধরনের। কার্য হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বলের দ্বারা কার্য আর একটা হচ্ছে বলের বিপক্ষে কার্য বা বিরুদ্ধে কার্য। কি জিনিস ভালো করে বোঝাচ্ছি, আগে জাস্ট শোনো। ঠিক আছে, বলের পক্ষে কার্য কখন বলবো? যদি বলের প্রয়োগ বিন্দু সরণ প্রযুক্ত বলের অভিমুখে হয়, মানে যে ডিরেকশনে বস্তুর উপর বল প্রয়োগ করা হইতেছে সেই ডিরেকশনেই যদি বস্তুর সরণ হয়, তখন সে সরণকে আমরা কইব বলের পক্ষে কার্য। বলের পক্ষে কার্য। ও স্যার আপনি খুব মজার মানুষ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ রিয়া, খুব মজার মানুষ, আই নো।
দারুণ আমি গান করছিলাম, আচ্ছা সরি সরি, আমি সিরিয়াসলি আমার মনেই নেই আমি গান করছিলাম, আমি মানে র্যান্ডম করছিলাম, তখন কাজ করছিলাম তো কাজ করতে করতে র্যান্ডম করেছি। যাই হোক, আমি এখন দেখে বুঝতে পারলাম তোমাদের টেক্সট গুলো দেখে। যাই হোক, তাহলে বলের পক্ষে কার্য কি? যদি বলের প্রয়োগ বিন্দু মানে এক কথায় বস্তুর সরণ যদি প্রযুক্ত বলের অভিমুখে, মানে যে ডিরেকশনে বল প্রয়োগ করছো সেই ডিরেকশনে বস্তুর সরণ, তখন সেই সরণকে কি বলবো? বলের পক্ষে কার্য। কেন আমরা দেখলাম যে সেই ক্ষেত্রে স্যার কৃতকার্য হয় এফএস, সেই ক্ষেত্রে স্যার কৃতকার্য হয় এফএস। ওকে, যেমন পৃথিবীর টানে কোনো বস্তু নিচের দিকে পড়া, সব এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? পৃথিবীর টানে কোনো বস্তু নিচের দিকে পড়া, এটা হচ্ছে একটা বলের পক্ষে কার্যের এক্সাম্পল। তোমার বয়ফ্রেন্ড তোমাকে ধাক্কা মেরে দিল, তুমি উল্টো মানে এই দিকে ধাক্কা মারলো, এই ডিরেকশনে, তুমি এই ডিরেকশনে পড়লে দু হাত দূরে গিয়ে, তাহলে এটা কি? বলের পক্ষে কার্য। আচ্ছা, এবার হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। বলের বিরুদ্ধে কার্য কি স্যার? বলের বিরুদ্ধে কার্য হচ্ছে যদি বস্তুর সরণ, এই বলের প্রয়োগ বিন্দু সরণ মানে বস্তুর সরণ, বস্তুর সরণ যদি প্রযুক্ত বলের বিপরীতে হয় তখন সেটাকে বলবো বলের বিপক্ষে কার্য। যেমন একটা এক্সাম্পল দিয়েছি, কোনো বস্তুকে পৃথিবীর অভিকর্ষ বলের উল্টো দিকে উঠালে, কি বললাম? কোনো বস্তুকে পৃথিবীর অভিকর্ষ বলের উল্টো দিকে উঠালে সেটা হবে বলের বিপক্ষে কার্য। কি করে সেই জিনিসটা আমরা এখন খুব সুন্দরভাবে বুঝিব, ঠিক আছে? দেখো দেখো কি বললাম, মন দিয়ে শুনবে, খুব ইম্পর্টেন্ট জায়গা। এই বলের বিপক্ষে কার্য আর বিরুদ্ধে কার্য, এটা বুঝতে মানুষের জীবন শেষ হয়ে যায়। তো তোমাদের জীবন আমি শেষ করবো না, খুব সহজে বোঝাবো, তোমরা বুঝে নেবে। ধরো এখানে একটা বস্তু আছে, ঠিক আছে? এখানে একটা বস্তু আছে, বস্তু একটা, ধরো তোমার বাবু আছে এখানে, এম্বরে তোমার বাবু আছে। আমরা জানি তোমার বাবুকে কি করছে পৃথিবী তার কেন্দ্রের দিকে এমজি বল দ্বারা টানছে। একটা বল তো এমজি শিখিয়েছিলাম, যে পৃথিবী যে বস্তুকে একটা বল দ্বারা কাজ করে তাকে অভিকর্ষ বল বলে, এমজি বল দ্বারা টানছে, তাহলে এটা একটা বল, হ্যাঁ কি না? আচ্ছা, ওকে, এবার তুমি কি করলে? তুমি তোমার বাবুকে উপর দিকে হাত ধরে টানলে, ঠিক আছে? আচ্ছা সরি, বাবু আর বলা যাবে না, এমনি বস্তু একটা, ধরো এই বস্তুটা ভূমিতে আছে, পৃথিবীর মাটিতে আছে, মাটি থেকে তুমি উপরের দিকে তুললে, কিছুই না, তুমি এরকম ইমাজিন করো তোমাদের মেঝে থেকে একটা বাক্স ছিল, সেটাকে উপরের দিকে তুললে, তাহলে উপরে বল প্রয়োগ করে তুলতে হলো, হ্যাঁ কি না? তাহলে উপরের দিকে বল প্রয়োগ করে তুললে, তাহলে তুমি বল প্রয়োগ করলে কোন দিকে? তুমি বলবে স্যার এফ, এই ডিরেকশনে আমি বল প্রয়োগ করলাম, এই ডিরেকশনে আমি বল প্রয়োগ করলাম। ওকে, ক্লিয়ার হয়েছে? এতটুকুনি কারো ডাউট নেই? তাহলে এর উপর দুটা বল কাজ করছে, একটা হচ্ছে পৃথিবী ওকে, তোমার বাবুকে নিচের দিকে টানছে, পৃথিবী চাইছো ওকে মাটির মধ্যে ঢুকাই নিবো, আর তুমি চাইছো না আমার বাবুকে আমি ছাড়িবো না, আমি উপরের দিকে বল প্রয়োগ করে তুলবো। ঠিক আছে, বোঝা গেছে? বাবু, আচ্ছা বাবু মানে জানো না বাবু মানে কি এখন কি করে বোঝাবো? যাই হোক, চলো, বাবু ছাড়া এটা একটা বাক্স, ঠিক আছে, একটা বক্স ধরো। তাহলে পৃথিবী ওকে এমজি বল দ্বারা নিচের দিকে টানছে, আর বস্তুটাকে তুমি তোলার জন্য পৃথিবীর মাটি থেকে উপরের দিকে বল প্রয়োগ করে তুললে, সিম্পল এরকম কেস। আচ্ছা, তাহলে একে যদি আমরা দেখি, বাক্সটাকে এবার যদি একটু বড় করে দেখি, তাহলে কি হচ্ছে? এই বাক্স বাবুর উপর দুটো বল কাজ করছে, একটা হচ্ছে নিচের দিকে কাজ করছে এমজি গ্র্যাভিটেশনাল ফোর্স, যেটাকে নাম দিলাম এফজি। এফজি মানে কি? এফজি মানে আর কিছুই না, গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, গ্র্যাভিটেশনাল ফোর্স, জি মানে গ্র্যাভিটি, পৃথিবী টানছে তাই। আর এর উপর উপরের দিকে একটা বল কাজ করছে, যেটা হচ্ছে এফইউ। এফইউ মানে কি? এফইউ মানে হচ্ছে ইউ, তুমি বল প্রয়োগ করছো তাই ইউ, ঠিক আছে? এফইউ, তুমি বল প্রয়োগ করছো তাই ইউ। আচ্ছা, এর সরণ কোন দিকে হচ্ছে? তুমি বলবে স্যার বস্তুটা তো উপরের দিকে উঠে এলো, তাহলে সরণ হচ্ছে উপরের দিকে, এর সরণ হচ্ছে উপরের দিকে, হ্যাঁ কিনা? বস্তুর সরণ হচ্ছে উপরের দিকে। এটা নিয়ে এতটুকু বুঝতে কারো কোনো ডাউট আছে? এতটুকু বুঝতে কারো কোনো ডাউট আছে গো? বলো একবার। তুমি বলবে না স্যার কারো কোনো ডাউট নেই উপর এতটুকু বুঝতে। এই বস্তুটার উপর দুটো বল কাজ করছে, একটা হচ্ছে পৃথিবী ওকে নিচের দিকে বল প্রয়োগ করছে, আর একটা হচ্ছে স্যার আমি ওকে বস্তুটাকে তোলার জন্য উপরের দিকে বল প্রয়োগ করেছি। ওকে, ওকে। আচ্ছা, এবার বলো বস্তুটা সরণ কোন দিকে হচ্ছে? উপরের দিকে। প্রথমে একটা লাইন বলি কি বলের দ্বারা কার্য আর বলের বিপক্ষে কার্য, এটা বোঝার জন্য তোমাকে আগে স্পেসিফিক ভাবে বলতে হবে কোন বলের দ্বারা কার্য আর কোন বলের বিপক্ষে কার্য। এই পয়েন্টটুকু মাথার মধ্যে ঢোকা। কি বললাম? বলের দ্বারা কার্য না বলের বিরুদ্ধে কার্য, সেটা বলার জন্য তোমাকে আগে বলতে হবে কোন বলের দ্বারা কার্য বা কোন বলের বিপক্ষে কার্য। যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে এই তুমি যে বলটা প্রয়োগ করছো তার দ্বারা কার্য কেন? কারণ তুমি যে ডিরেকশনে বল প্রয়োগ করেছো সেই ডিরেকশনেই বস্তুর সরণ হইতেছে। তাহলে এখানে তুমি যে বল প্রয়োগ করেছো সেই বলের দিকে কার্য হচ্ছে, বোঝাতে পেরেছি? সেই বলের দিকে কার্য হচ্ছে, তাই তোমার দ্বারা কি তুমি যে বল প্রয়োগ করেছো সেই বলের দ্বারা কার্য। কিন্তু সেম জায়গাতেই যদি আমরা গ্র্যাভিটি বা পৃথিবী যে বল প্রয়োগ করছে সেটাকে কনসিডার করি, তাহলে কি পাবো? পৃথিবী ওকে বল প্রয়োগ করছে নিচের দিকে, বস্তুর সরণ হচ্ছে উপরের দিকে, তাহলে এই ক্ষেত্রে তো এই যে পৃথিবীর বল দ্বারা পৃথিবী যে বল প্রয়োগ করছে তার বিপক্ষে কার্য বা অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে না যায়নি?
ক্লিয়ার হয়েছে? তাহলে বলের দ্বারা কার্য, বলের বিপক্ষ কার্য আলাদা ভাবে না, একই সাথে ওরা এক্সিস্ট করে, একই সাথে এক্সিস্ট করে। তুমি যদি গ্র্যাভিটির কথা বলো তাহলে এই ক্ষেত্রে কি, হ্যাঁ বলের বিরুদ্ধে কার্য। আর তুমি যদি তুমি যে বলটা প্রয়োগ করছো সেটা কনসিডার করো, তাহলে দেখবে হ্যাঁ স্যার আমি যে ডিরেকশনে বল প্রয়োগ করছি সেই ডিরেকশনে বস্তু সরণ হচ্ছে, তার মানে আমি যে বলটা প্রয়োগ করছি তার দ্বারা কার্য, আর পৃথিবী যে বলটা প্রয়োগ করছে তার বিপক্ষে কার্য। কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট বোঝা গেছে? কনসেপ্ট বোঝা গেছে। তার মানে এখানে এফ ইউ, এই যে এফ ইউ বলটা তুমি যে বলটা প্রয়োগ করছো সেটার দ্বারা কার্য, এটা কি এই বলটার দ্বারা, এফ ইউ বলের দ্বারা কার্য। তাহলে বলের দ্বারা কার্য সেটা সবসময় কেমন হয়? পজিটিভ। তাই এই এই বলটা যে কাজ করছে সেটাকে আমরা কি বলতে পারি? পজিটিভ। আচ্ছা, আর এফ জি মানে পৃথিবী যে পরিমাণ যে বলটা প্রয়োগ করছে সেই বলের বিরুদ্ধে কার্য। আবার বলছি, আরেকবার বলছি, বিরুদ্ধে কার্য। তাহলে বলের বিরুদ্ধে কার্যকে আমরা নেগেটিভ বলি, তাই এটাকে বলা হয় ঋণাত্মক কার্য। আরেকবার বলছি শোনো, এই বস্তুটার উপর দুটো বল একসাথে কাজ করছে, ঠিক আছে? 3-4 জন জিজ্ঞেস করেছে, আরেকবার বলুন, আমি বলে দিচ্ছি। এই দুটো বস্তু, এই বস্তুটার উপর যে কোনো বস্তু পৃথিবীতে আছে মানে সেই বস্তুর উপর ধরো নর্মাল সবসময় তো এমজি কাজ করছে। এবার তুমি এর উপর বল প্রয়োগ করলে বস্তুটাকে তোলার জন্য, ধরো মাটিতে বস্তুটা ছিল, সিম্পল তুমি তোমার মোবাইলটা মাটি থেকে তুলছো, বেড থেকে তুলছো, এরকম ভালো, ঠিক আছে? তাহলে তোমার মোবাইলটার উপর একটা পৃথিবীর নিচের দিকে বল কাজ করছে, আর একটা তুমি বলটা প্রয়োগ করছো। এবার তোমার মোবাইলটা বেড থেকে তো নিশ্চয়ই উপরের দিকে উঠে গেল, তার মানে সরণ হলো উল্টো দিকে। তাহলে তুমি যে বলটা প্রয়োগ করলে তার দিকে সরণ হলো, তার মানে তুমি যে বলটা প্রয়োগ করলে তার দ্বারা কার্য। আর পৃথিবী ওকে টানছিল নিচের দিকে, কিন্তু সরণ কোন দিকে হচ্ছে? তুমি বলবে স্যার উপরের দিকে। পৃথিবী তোকে নিচের দিকে আনতে পারেনি, ও সরণ কোন দিকে হয়েছে? উপরের দিকে। তাই পৃথিবী যে বলটা প্রয়োগ করছে, যেটাকে আমরা এফ জি ধরেছি, তার বিরুদ্ধে কার্য হচ্ছে না, কারণ পৃথিবী তো টানছে ওকে নিচের দিকে, কিন্তু সরণ হয়েছে কি? উপরের দিকে। তাহলে এই বলের বিরুদ্ধে কার্য, কিন্তু তোমার দ্বারা প্রযুক্ত বলের দিকে কার্য। এবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, মহাকর্ষ অভিকর্ষ একই। মহাকর্ষ হচ্ছে পৃথিবী বাদ দিয়ে বাকি যে কোনো বস্তুর জন্য আমরা বোঝাতে মহাকর্ষ ইউজ করি, আর পৃথিবীর জন্য যেহেতু পৃথিবী আমাদের নিজের একটু বেশি আদর করে মহাকর্ষটা ওর জন্য নাম দিয়েছি অভিকর্ষ, ঠিক আছে? বুঝেছো বাবু? বাবুগুলো সব বুঝেছো? এই বাবু মানে তোমরা বাচ্চা বাচ্চা, তাই সেই রেসপেক্টে বাবু, ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য বুঝতে পেরেছো? তাহলে বলের দ্বারা কার্য, বলের বিরুদ্ধে কার্য সবসময় একই সাথে এক্সিস্ট করে, সবসময় একই সাথে এক্সিস্ট করে। দেখতে হবে কোন বল দ্বারা কার্য আর কোন বলের বিপক্ষে কার্য, আমাদের ওর জন্য বলটা দেখতে হবে। যদি আমরা এই বলের কথা বলি তাহলে এই সেম ক্ষেত্রে কি হবে? বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। যদি এই বলের কথা বলি তখন সেম ক্ষেত্রে কি হবে? বলের দ্বারা কার্য হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার? যারা যারা কোশ্চেন জিজ্ঞেস করছিলে সবাই বুঝতে পেরেছো? কে কে জিজ্ঞেস করেছিলে? আরেকবার বলবেন, আরেকবার বলবেন, কোথায় গেল সব? বুঝেছো না বুঝোনি? যেমন আমরা যদি এই দুটো এক্সাম্পল দেখি, দেখো একটা বস্তুকে ধরো উপর থেকে ছেড়ে দিলে, তাহলে এর উপর তার অন্য কোনো বল কাজ করছে না, একটাই পৃথিবীর আকর্ষণ বল কাজ করছে, তার দরুন বস্তু সরণ নিচের দিকে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কি সবসময় বলের দ্বারা কার্য। তার জন্য আমি এখানে লিখেছিলাম এক্সাম্পলে যে কোনো বস্তুকে যদি পৃথিবীর টানে নিচের দিকে পড়ে তাহলে সবসময় সেটা কাকে বোঝাবে? বলের দ্বারা কার্যকে বা বলের পক্ষে কার্য। দেখো দেখো এই ডিরেকশনে ওকে বল প্রয়োগ করছে, তার দরুন বস্তু সরণ নিচের দিকে হচ্ছে, তাহলে এটা কি? বলের দ্বারা কার্য। এবার এখানে ধরো পৃথিবী ওকে নিচের দিকে টানছে কিন্তু বস্তু সরণ হচ্ছে উল্টো দিকে, কেন? তুমি ওকে উপর থেকে বল প্রয়োগ করেছো। তাহলে এই এমজি বলের দ্বারা এবার কি হয়ে গেলো? বলের বিরুদ্ধে কার্য। বুঝেছো না বুঝোনি? তাহলে বলের পক্ষে কার্য আর বলের বিপক্ষে কার্য, আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমাদেরকে দেখতে হবে আমরা কোন বলটার কাজ করছি, এই বলটার কথা বলছি, সেই বলটার উপর কিন্তু ডিরেকশন মানে ডিপেন্ড করছে যে এটা বলের দ্বারা কার্য হবে না বলের বিপক্ষে কার্য হবে। বুঝেছো না বুঝো নাই? তুমি বলবে হ্যাঁ স্যার বুঝছি। এ মাথা ফাটিয়ে দেবো সবগুলো, পড়াশোনায় কনসেন্ট্রেট করো, কাজ কাম নেই। শখ কত! হলো তাহলে? ক্লিয়ার কনসেপ্ট? সবাই বুঝেছো যে আমাদেরকে দেখতে হবে কোন বলটার কথা বলছে। একটা বল দ্বারাই বলের পক্ষেও কার্য হতে পারে, বলের বিপক্ষেও কার্য হতে পারে। যেমন আমরা দেখলাম স্যার, যদি বস্তুটা নিচের দিকে পড়ে তাহলে অভিকর্ষ বলের দ্বারা কার্য হচ্ছে, আর কোনো বস্তুকে যদি পৃথিবী থেকে উপরের দিকে তোলা হয় তাহলে অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য হচ্ছে। ক্লিয়ার হয়েছে? আবার একই ক্ষেত্রে দেখলাম আমি যে বলটা প্রয়োগ করে বস্তুকে উপরে তুলছি সেটা দ্বারা কার্য, আর অভিকর্ষ বলকে যে পৃথিবীর নিচের দিকে টানছে তার উল্টো দিকে বস্তু সরণ হচ্ছে, তাই সেটা কি? বলের বিরুদ্ধে কার্য। আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা একটা খুব সুন্দর কনসেপ্ট করিব, সেটাকে বলা হচ্ছে কার্যহীন বল। কি বলা হচ্ছে? কার্যহীন বল। কোনো কার্য, এমন বল যেটা কোনো কার্য করিতেছে না। কি বললাম?
এমন বল যেটা কোনো কার্য করিতেছে না, কি বললাম, কার্যহীন বল। খুব সুন্দর একটা কনসেপ্ট। ওকে, আচ্ছা, দেখো, ম্যাথ থেকে আমরা বুঝি ব্যাপারটা। ম্যাথ দিয়ে বুঝলে খুব সহজেই বুঝতে পারিবে তোমরা। আমার সবকিছুই দারুণ, শুধু ভয়েস না। স্যার আরে চুপ করো তো, সেই একই জিনিস নিয়ে পড়ে আছো। তাই গো ফতেমা, এদেরকে বোঝাইবে কে বলো তো? আমি বলছি ওগুলো ইগনোর করো, পড়ো, শুনছেই না। দেখো, চলো, দেখো, ইগনোর করো। কি বললাম, ধরো একটা বস্তু আছে, ধরো একটা বস্তু আছে, এই বস্তুটার উপর তুমি এই ডিরেকশনে বল প্রয়োগ করলে, ঠিক আছে? এই ডিরেকশনে বল প্রয়োগ করলে কত, এফ। তার দরুন ধরো বস্তুর সরণ হচ্ছে এই ডিরেকশনে এস, ঠিক আছে? তাহলে প্রযুক্ত বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেল কত? প্রযুক্ত বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেল কত? এই যা 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 যা, কি হয়ে গেল? প্রযুক্ত বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেল, তুমি বলবে স্যার প্রযুক্ত বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে স্যার 90 ডিগ্রি। স্যার প্রযুক্ত বল আর সরণের মধ্যে এখানে অ্যাঙ্গেল হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি, তাই তো? 90 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমাকে এখানে একটু বের করে দেখাও তো কৃতকার্য কত হবে স্যার। আমরা কৃতকার্য মানে শিখলাম এফ এস কস থিটা। কৃতকার্য মানে শিখলাম এফ এস কস থিটা। স্যার আমরা যদি এফ এস এর ভ্যালু রেখে দিই, তার সাথে কি হবে, cos 90 গুণ হবে। এখন স্যার আমরা শিখেছি cos 90 এর ভ্যালু হয় স্যার 0। cos 90 এর ভ্যালু হয় 0। cos 90 ডিগ্রির ভ্যালু কত হয় স্যার, 0। এফ এস cos 0, ঠিক আছে? তো cos 0 মানে cos 90 এর ভ্যালু 0, গুণ করে দাও, তাহলে 0। তাহলে কৃতকার্য কত পেলে আমরা স্যার ম্যাথ থেকে দেখলাম, যদি যদি স্যার প্রযুক্ত বল আর বস্তুর সরণের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, তাহলে তাহলে স্যার সেই বলের দ্বারা কোনো কাজ করা বোঝায় না। কৃতকার্য কত হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। এবার অনেকের মনে আসবে স্যার ম্যাথ থেকে তো বুঝলাম, বাট এটা ফিল কিভাবে করিব যে স্যার 0 হচ্ছে? আমাকে বলো, কোনো বলের ভেক্টরের ডিরেকশন যদি এই দিকে হয়, তার এক্স অক্ষ বরাবর উপাংশ কত? তুমি বলবে কোনো উপাংশ নেই স্যার। এক্স অক্ষ বরাবর উপাংশ কত, 0। আরে এই বলটার এই দিকে কোনো কাজ আছে? এই বল তুমি এই দিকে প্রয়োগ করছো, তার এই দিকে কোনো কাজ আছে? তুমি বলবে না স্যার, 0। তার মানে বস্তুর সরণের ডিরেকশনে বলের মান কত, 0। তাহলে 0 ইন্টু বস্তুর সরণ গুণ করো, তাহলে 0 ইন্টু সরণ 0। ফিল হলো? ফিল হলো কেন? এটা তো ম্যাথ থেকে, এইটা তো ম্যাথ থেকে শিখলাম। আসলে নিয়ম জিনিসটা কি, ফিজিক্যালি ব্যাপারটা কি? ফিজিক্যালি ব্যাপারটা হচ্ছে তুমি বলটা প্রয়োগ করছো এই ডিরেকশনে, তো এই বলটা তো এই ডিরেকশনে কোনো কাজ নেই। এর উপাংশ ভাঙলে কি হবে, এই ডিরেকশনে হবে। তার অ্যাঙ্গেল করে নেই এক্স অক্ষের সাথে, এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি। তার মানে এর একটা উপাংশ সোজাসুজি, এই ডিরেকশনে তোর কোনো মান নেই, মান নেই মানে কত যাচ্ছে, 0। তাহলে এফ এর মান 0, সরণ যা ইচ্ছা হোক, তাহলে এস ইন্টু 0 মানে 0। এটা হচ্ছে আসল জিনিস, আর এটা হচ্ছে আমরা ম্যাথ থেকে দেখলাম। কনসেপ্ট ক্লিয়ার? তাই কার্যহীন বল কাকে বলবো? কার্যহীন বল কাকে বলবো? যখন বলের অভিমুখে কি বললাম, বলের অভিমুখ সরণের অভিমুখের সাথে 90 ডিগ্রি কোণ করে থাকে, তবে সেই বল দ্বারা কোনো কাজ করা হয় না, একে বলা হয় কার্যহীন বল। যেমন আমরা কয়েকটা এক্সাম্পল দেখি। যেমন ধরো তুমি রাস্তা দিয়ে হাইটে যাচ্ছ, তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, এ কি, এর তো মাথা অপারেশনটা করিয়ে দিই, দাঁড়াও, মাথাটা সরে গেছে, একটা অপারেশন করিয়ে দিই। ওকে, আমার সেই ফেমাস মানুষ। এবার তোমার হাতে এখন ব্যাগ আছে, সুটকেস আছে, ঠিক আছে? সুটকেস আছে। এবার সুটকেস খানকে ধরে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কি করতে হয়েছে, তোমাকে উপর দিকে একটা বল প্রয়োগ করতে হয়েছে, হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ স্যার, উপরের দিকে আমাকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে সুটকেসটাকে সামনের দিকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আচ্ছা, এর ধরুন সামনের দিকে তুমি ধরো এইদিকে হাঁটছো, তাহলে সুটকেসের সরানো কোন দিকে হচ্ছে? তুমি বলবে স্যার সুটকেসের সরানো এই ডিরেকশন হচ্ছে। তাহলে বলো, তুমি যে বলটা প্রয়োগ করেছো বস্তুর উপর আর সুটকেসের যে সরণ, সেই দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? তুমি বলবে স্যার অ্যাঙ্গেল থিটা হচ্ছে স্যার 0 ডিগ্রি। স্যার অ্যাঙ্গেল থিটা, সরি 90 ডিগ্রি, থিটা হচ্ছে স্যার 90 ডিগ্রি। তাহলে স্যার আমি এই ক্ষেত্রে যে বলটা প্রয়োগ করিব সেটা কি হবে, সেটা 0 হবে। এখানে আমি যে বলটা প্রয়োগ করছি সেই বলের দ্বারা কার্য কত হবে, এখানে কার্য হবে 0। কেন স্যার, আমরা এক্ষুনি শিখলাম যদি প্রযুক্ত বল আর সরণের মধ্যে অ্যাঙ্গেল 0 হয়, সরি 90 হয়, তাহলে কৃতকার্যের মান হচ্ছে 0। তাহলে তুমি কিন্তু বল প্রয়োগ করছো, তুমি খাটছো, সব কিছু করছো, তা সত্ত্বেও তোমার তোমার কি হবে, তোমার তোমার যে বলটা প্রয়োগ করছো তার দ্বারা কার্য কত হবে, 0। বুঝেছো না বুঝো নাই? বুঝেছো না বুঝো নাই?
তোমরা বলবে হ্যাঁ স্যার বুঝে নিয়েছি, খুব সহজ জিনিস, বাপ্তাজের জিনিস। তাহলে কোনো ব্যক্তি যদি সুটকেস নিয়ে রাস্তা দিয়ে হাইটে যায়, তাহলে ওই সুটকেস বহন করার জন্য সে ব্যক্তিটা কতটা কাজ করছে, ফিজিক্সের ভাষায় সে কাজ করছে জিরো। তাহলে তোমরা কি করবে বলো তো? তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছে, টাকা বাঁচানোর একটা উপায় শিখিয়ে দিচ্ছে, ঠিক আছে? সারা জীবন একটা বিজনেস শিখিয়ে দিচ্ছি, ঠিক আছে? টাকা বাঁচানোর উপায় কি স্যার? টাকা বাঁচানোর উপায় হচ্ছে, ধরো তোমরা কোনো দূরে কোথাও বেড়াতে গিয়েছো, বড় বড় লাগেজ আছে, ঠিক আছে? ট্রেন থেকে নামলে, ট্রেন থেকে নামা মাত্রই কুলি ডাকবে, ঠিক আছে? মন দিয়ে শুনবে, কুলি ডাকবে। বড় বড় লাগেজ তুমি কেন কষ্ট করে বইবে? কুলি ডাকবে, কুলি আসবে, কুলি মাথায় লাগেজগুলো নিয়ে যাবে, লাগেজ টাগেজ নিয়ে গিয়ে বাইরে যাবে, যে বাইরে গিয়ে বলবে বাবু বা ম্যাডাম, বলবে ম্যাডাম বা বাবু আপনার 200 টাকা হয়েছে, দুটো ব্যাগ ছিল দুবার এনেছে, 200 টাকা হয়েছে। তুমি কুলিকে বলবে এ কি? হ্যাঁ 200 টাকা মানে? এর কি টাকা নাকি? টাকা এমনি এমনি আছে। কুলি বলবে আরে বাবু আমি আপনার ব্যাগ নিয়ে এলাম, টাকা দিবেন না? কিসের টাকা? তুমি কি জন্য টাকা চাইছো? বাবু আমি ব্যাগ আনার জন্য এত কাজ করলাম, টাকা দিবেন না? কাজ করেছো মানে? কি বলছো? তুমি পড়াশোনা করোনি? হ্যাঁ শেখনি তুমি পড়াশোনা? তুমি দেখো, বসো, একটা খাতা পেন নিবে, দিয়ে বলবে যে দেখো তুমি ব্যাগ নিয়েছো মাথায়, ঠিক আছে ভালো কথা, তুমি বল প্রয়োগ করেছো উপরের দিকে একে বহানোর জন্য, খুব সুন্দর, বস্তু স্মরণ হয়েছে এইদিকে, অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, তাহলে তোমার দ্বারা কৃতকার্য হচ্ছে জিরো। ফিজিক্স বলতে তুমি জিরো কাজ করেছো, তুমি টাকা চাইছো, শয়তান কুলি, তাহলে পালিয়ে আসবে। তারপর কুলি তোমাকে পিটিয়ে হসপিটালে ভর্তি করবে কি কোথায় করবে সেটা তোমাদের দায়িত্ব, ওটা নিয়ে আমি কিছু বলবো না, সেটা তোমরা দেখে নেবে। আমি টাকা বাঁচানোর একটা ট্রিক শিখিয়ে দিলাম, ঠিক আছে? টাকাটা সুন্দরভাবে বাঁচিয়ে নেবে। বুঝছো সবাই? হ্যাঁ, কুলি কোনো কাজই করেনি, ঠিক আছে? তো কাজ করেনি টাকা কিসে? হ্যাঁ, ফিজিক্স বলছো কাজ করেনি, আর সব শয়তানি করে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নেয় কুলিগুলো। আচ্ছা আমি 1 মিনিট আসছি, তোমরা একটু এসে নাও, আমি আসছি, ঠিক আছে? এসে পড়াচ্ছি। চলো, আম ব্যাক। তাহলে মাঝে মাঝে মনে হয় না স্যার ফিজিক্স ক্লাসে এত হাসা হয়? আমরা তো স্যার জানতাম না ফিজিক্স ক্লাসেও মানুষ এত হাসে। ওকে, আচ্ছা লাস্ট আমরা একটা এক্সাম্পল দেখবো এই কার্যহীন বলের। কিরকম? ধরো আমাদের পৃথিবী আর সূর্যের মধ্যে যে আকর্ষণ বল, তো পৃথিবী কি করছে, সূর্য কি করছে? সবসময় পৃথিবীকে এরকম একটা ডিরেকশনে বল প্রয়োগ করছে। আর আমরা জানি পৃথিবী সূর্যকে একটা বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে এভাবে আবর্তন করছে। তো আমরা শিখেছিলাম
যখন কোনো বস্তু বৃত্তাকার পথে আবর্তন করে তখন বস্তুর সরণের ডিরেকশন সবসময় কোন দিকে হয়? বেগের ডিরেকশন এইদিকে, তার মানে সরণের ডিরেকশন এইদিকে। বেগের ডিরেকশন এইদিকে, তার মানে কি সরণের ডিরেকশন এইদিকে। আরে বেগের ডিরেকশন কার দিকে হয়? সরণের ডিরেকশনের দিকে। তাহলে স্যার সরণের ডিরেকশন এইদিকে, মানে বেগের ডিরেকশন এইদিকে। একমত? তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত হচ্ছে? তুমি বলবে স্যার 90। তার মানে এই পৃথিবী যে এই সূর্য যে মহাকর্ষ বল দ্বারা পৃথিবীকে টানছে, সেই বল দ্বারা কোনো রকম কার্য করা হইতেছে না। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? বুঝেছো? ক্লিয়ার? আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা শিখবো কার্যের একক। কার্যের একক তো আগেই বলে দিয়েছি, সিজিএস পদ্ধতিতে হচ্ছে আর্ক, এসআই পদ্ধতিতে জুল। আমি বলেছিলাম এইগুলো মনে রাখবে। আচ্ছা, কার্য মানে কি আমরা শিখলাম? বল ইন্টু সরণ। তো বলের একক কি? নিউটন, আর সরণের একক হচ্ছে মিটার। তাহলে স্যার যে এটাকে আমরা 1 নিউটন ইন্টু মিটার, এটাকে আমরা বলেছি জুল। আর আর্ক কি? এক আর্ক, এক ডাইন ইন্টু সেমি, সেটাকে বলেছি এক আর্ক। ওকে, এগুলো আশা করি জানো, এগুলো তো ফার্স্ট ক্লাসে পড়েছি। তারপর এটার অ্যান্সার আমাদের অনেকবার দেওয়া হয়ে গেছে, যে এক আর্ক মানে কি, 1 জুল মানে কত আর্ক? তুমি বলবে স্যার 1 জুল মানে 10⁻7 আর কি করে দেখেছিলাম? কি করে দেখেছিলাম যে 1 জুল মানে 10⁻7 আর কি করে? 1 জুল মানে স্যার 1 নিউটন ইন্টু মিটার। 1 জুল মানে 1 নিউটন ইন্টু 1 মিটার। 1 নিউটন মানে জানি 10⁵ ডাইন, আর 1 মিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার। কারণ এগুলো যেহেতু পড়া আছে সব, তাই আমি একটু ফার্স্ট ফার্স্ট বলছি, ঠিক আছে? তাহলে 10⁻7 ডাইন ইন্টু সেমি। এখন ডাইন ইন্টু সেমি মানে আমরা শিখলাম স্যার আর্ক। দেখো ডাইন ইন্টু সেমি মানে আর্ক। তাহলে স্যার 1 জুল মানে হয়ে গেল 10⁻7 আর্ক। এই আরেকবার কি বলবো? কি কোনটা আরেকবার বলবো? আরে কোনটা বলবো সেটা তো বলো। আরে কোনটা বলবো? আমি তো বুঝতে পারছি না কোনটা বলার কথা বলছো। এ তোমরা গ্রুপের কথা এখন বাদ দেবে। গ্রুপ নিয়ে পড়ে আছে। আমি পড়াচ্ছি ইম্পর্টেন্ট জিনিস, ওরা গ্রুপ নিয়ে দিয়ে আরেকবার, আর আমি বলবো না আরেকবার, আর রিপিট করবো না। যাও তোমরা গ্রুপে অ্যাড হও। ছাগল সব। আমি বললাম যে পৃথিবী কি করছে? পৃথিবী সবসময় সূর্যকে এরকম ভাবে, সরি, সূর্য পৃথিবীকে এরকম একটা বল দ্বারা টানছে, হ্যাঁ কিনা? এরকম একটা বল দ্বারা টানছে। আর পৃথিবী কি করছে? বৃত্তাকার বা উপবৃত্তাকার পথে এইভাবে ঘুরছে। তো আমরা সেকেন্ড ক্লাসে শিখেছিলাম, মানে সেকেন্ড চ্যাপ্টারে, যে কোনো বস্তু যদি বৃত্তাকার পথে আবর্তন করে তাহলে কি হয়? তার বেগ বা সরণের ডিরেকশন হয় স্পর্শক বরাবর। তার মানে এটা হচ্ছে সরণের ডিরেকশন, আর এটা হচ্ছে প্রযুক্ত বলের ডিরেকশন। তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। তাহলে এই পৃথিবী যে বলটা, এই সূর্য যে বলটা পৃথিবীর উপর প্রয়োগ করছে, মহাকর্ষ বল, সেটার দ্বারা কি বস্তুর কোনো সরণ হচ্ছে? এই সরি, কার্য হচ্ছে না। কেন? এদের মধ্যে অ্যাঙ্গেল 0 ডিগ্রি, তাই কোনো রকম কার্য হচ্ছে না। ক্লিয়ার হয়েছে? সুটকেস এটা তো বলেই দিয়েছি, প্রযুক্ত বলে এই ডিরেকশনে, সরণ এই ডিরেকশনে, তাদের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। আর আমরা দেখলাম যদি 90 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল হবে 0, ঠিক আছে? এই কৃতকার্য হবে 0। আরে অভিকর্ষটা তো বললাম বাবা, দেখো একবার। ওকে, এবার আমরা শিখবো কার্য। আমাদের আপাতত এখানেই শেষ, এখানেই শেষ। এবার আমরা শিখবো ক্ষমতা বা পাওয়ার, ঠিক আছে? পাওয়ার। দেখি তোমাদের কার মধ্যে কত পাওয়ার আছে। পাওয়ার বা ক্ষমতা, ওকে। আচ্ছা দেখো, এই পাওয়ার বা ক্ষমতা বোঝার জন্য তোমাকে আমি একটা ছোট্ট গল্প বলবো। কি বললাম? ক্ষমতা বা পাওয়ার বোঝার জন্য আমরা একটা ছোট্ট গল্প বলবো। সেই গল্পটা যদি বুঝো তাহলে তোমরা পাওয়ার বা ক্ষমতা খুব সুন্দরভাবে বুঝে নেবে, ঠিক আছে? কি হলো? ধরো তোমরা দুটো ভাই বোন আছো, এক ভাই এক বোন। তোমার ভাইটা একটু ছোট্ট, তুমি একটু বড়, ঠিক আছে? কি হয়েছে? তোমাদের দুটো ঘর আছে, একদম সেম 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 একই টাইপ। তোমার ভাইয়ের একটা ঘর, তোমার বোনের একটা ঘর। তোমরা দুই ভাই বোনই খুব নোংরা। তোমরা কি করেছো? তোমাদের ঘরে যা বই খাতা সবকিছু ছিল, একটা বড় তোমাদের ঘরে টেবিল আছে, সরি টেবিল না, কি কি বলে, বুক সেলফ আছে। সেই বুক সেলফে যা যা বই ছিল সব নামিয়ে নামিয়ে পড়েছো, পড়ে সব ঘরে ছিটিয়ে রেখেছো। তোমার মা একদিন আসলো, এসে তোমাদেরকে পিটালো, তাও তোমরা শুনছো না। যাই করে কোনোভাবেই শুনছো না, ঠিক আছে? ওই ছিটিয়ে ছিটিয়ে রাখছো। এখন তোমার মা একদিন প্ল্যান করলো যে আচ্ছা, যদি এইভাবে না হয় তাহলে এক কাজ করি, এদেরকে আমি একটা মানে গিফট দিই। গিফট কেমন? বললো যে এই যে বইগুলো ছিটিয়ে ছিটিয়ে রাখিছো তোমরা, এগুলো এগুলো যে বেশি তুলতে পারবে, যে বেশি তুলতে পারবে তাকে আমি গিফট দেবো, ঠিক আছে? সুটকেসে যে বেশি তুলে রাখবে, এতে সরি, কি বলে, বুক সেলফে যে বেশি তুলে রাখবে তাকে আমি গিফট দেবো। এবার তুমি কি করলা? তুমি এখানে আসো, তোমার ভাইয়া এখানে, ভাই সরি ভাই এখানে আছে, ঠিক আছে?
এবার দেখছো যে গিফট পাবো বলে তোমরা দুজনেই বই তুলতে শুরু করলে, লোভী তোমরা জানো, সবাই লোভী। তো কি করলে, দুজনেই বই তুলতে শুরু করলে, তোমার ভাইও বই তুলছে, তুমিও তুলছো। তোমার মা কিছুক্ষণ পর বাড়ি এলো, তোমার মা দু ঘরে দুটো সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছে, দু ঘরে দুজন এলো, আসার পর দেখলো যে সবাই দুজনই কি করেছো, সব বইগুলোকে এতে তুলে দিয়েছো, তুমিও সব তুলে দিয়েছো, তোমার ভাইও সব তুলে দিয়েছে। সমস্যা হলো, তো দুজনেই তো তাহলে সমান কাজ করলে, দুজনেই তো সমান কাজ করলে, হ্যাঁ কি না? দুজনে যা কাজ দিয়েছিল দুজনেই সমান করে দিলে, তাহলে এবার তোমার মা ভাবছে যে আচ্ছা তাহলে গিফট কাকে দিব। দুজনেই তো এখানে ধরো একটা সিসিটিভি লাগানো আছে, দেখছে সিসিটিভি, ঠিক আছে, দুজনেই সমান কাজ করে নিলে তাহলে গিফট কাকে দিবে, তোমার মা তো কনফিউজ হয়ে গেল, তোমাকে দিবে না তোমার ভাইকে দিবে, বুঝেছো? তোমাকে দিবে না তোমার ভাইকে দিবে, তুমি দুজনেই সমান কাজ করেছো। ওকে, তো এবার তোমার মা একটা প্ল্যান লাগালো, তোমার মাকে বললো সিসিটিভি দেখলো, সিসিটিভি দেখলো, দেখা গেল যে তুমি, তোমার ঘরে যে 200টা বই ছিল নিচে ফেলা, সেই 200টা বই 100 সেকেন্ডে তুলেছো, ইউ ইউ মানে ওয়াই মানে তুমি, ঠিক আছে, তুমি কি করেছো, 100 সেকেন্ড নিয়েছো 200টা বই তুলতে, ঠিক আছে। তোমার যে ভাই আছে, ঠিক আছে, ভাইকে বি দিয়ে লিখছি, ঠিক আছে, সে কি করেছে, সেও 200টা বই তুলেছে, সেও 200টা বই তুলেছে, কিন্তু ও যেহেতু একটু চনমনে ছটপটে, সে ফার্স্ট ফার্স্ট তুলেছে। সে কি করলো, দেখলো যে, তোমার মা দেখলো যে ও 200টা বই তুলেছে কিন্তু সে সময় নিয়েছে 50 সেকেন্ড। তার মানে কি, তার মানে 50 সেকেন্ডে তোমার ভাই 200টা বই তুলেছে, তাহলে 1 সেকেন্ডে কটা তুলেছে, তুমি বলবে স্যার 200/50, তার মানে স্যার প্রতি সেকেন্ডেও 4টে করে বই তুলেছে, ঠিক আছে, মন দিয়ে বুঝবে। আর তুমি কি করেছো, 100 সেকেন্ডে 200টা বই তুলেছো, তার মানে 1 সেকেন্ডে তুমি কটা বই তুলেছো, তুমি বলবে স্যার প্রতি সেকেন্ডে 200/100, মানে দুটো করে বই তুলেছো, দুটো করে বই তুলেছো। তাহলে তোমার মা দেখলো যে দুজনে সমান বই তুললেও, মানে তোমাদের দ্বারা করা কার্য সমান হলেও একজন 1 সেকেন্ডে 4টে করে বই তুলেছে, একজন 1 সেকেন্ডে দুটো করে বই তুলেছে, তাহলে তোমার মা কি করলো, তোমার ভাইকে গিফটটা দিয়ে দিল, ঠিক আছে, বুঝছো? এখান থেকে এলো আমাদের ক্ষমতার কনসেপ্ট, কি বললাম, ক্ষমতার কনসেপ্ট। কি ক্ষমতার কনসেপ্ট স্যার, ক্ষমতা মানে কি স্যার, এবার বুঝি, ক্ষমতা মানে কি স্যার, ক্ষমতা মানে এবার বোঝাচ্ছি, ঠিক আছে। দেখো তুমি কি করলে, ধরো তুমি, সেম তোমাদের কনসেপ্টটাই বলছি, ধরো তুমি 10 জুল কাজ করলে, 10 জুল কোনো একটা কাজ করলে বস্তুর উপর বল প্রয়োগ করে, তোমার সময় লাগলো 5 সেকেন্ড, ওকে। আর তোমার ভাই ধরো সেম 10 জুল কাজ করলো, সেম 10 জুল কাজ করলো, 10 জুলই কাজ করলো, কিন্তু সময় লাগলো 10 সেকেন্ড, ওকে। বোঝা গেল? তাহলে তুমি 1 সেকেন্ডে কতটা কাজ করলে, তুমি বলবে স্যার 10 জুল করেছি 5 সেকেন্ডে, তাহলে 1 সেকেন্ডে করেছি স্যার 2 জুল, আপত্তি নেই কারো কারো, আশা করি। তোমার ভাই 10 সেকেন্ডে 10 জুল করেছে, তাহলে 1 সেকেন্ডে কত কাজ করেছে, 1 জুল। তাহলে এটাই হয়ে গেল তোমাদের ক্ষমতা, কি বললাম, এটাই হয়ে গেল তোমাদের ক্ষমতা। তাহলে তোমার ক্ষমতা হচ্ছে, পাওয়ার হচ্ছে 2 জুল/সেকেন্ড, তোমার ভাইয়ের পাওয়ার হচ্ছে 1 জুল/সেকেন্ড। মানে তোমার ক্ষমতা হচ্ছে প্রতি সেকেন্ডে 2 জুল করে কাজ করা, তোমার ভাইয়ের ক্ষমতা হচ্ছে প্রতি সেকেন্ডে 1 জুল করে কাজ করা। কনসেপ্ট ক্লিয়ার না বোঝা যায়নি? তাহলে এখান থেকে আমরা ক্ষমতার ডেফিনেশন কি পেয়ে গেলাম, বা পাওয়ারের ডেফিনেশন কি পেয়ে গেলাম ফিজিক্সের ভাষায়, ক্ষমতা বা পাওয়ার মানে হচ্ছে প্রতি 1 সেকেন্ডে কৃত কার্য। তাহলে দুজনের যেহেতু কৃতকার্যটা সেম, সেটাকে আমরা ডিফারেন্সিয়েট কি করে করব, ক্ষমতা দিয়ে, যে কে তাড়াতাড়ি কাজটা করেছে। তাহলে যে একটা কাজ যত তাড়াতাড়ি করবে তার ক্ষমতা তত বেশি, তাহলে 1 সেকেন্ডে কৃতকার্য, তাহলে ক্ষমতার কিছুই না, 1 সেকেন্ডে কৃতকার্য। এই তোমাদেরকে বইয়ে কি সব ভাষা লিখে মাথা খারাপ করে দেয়, আমি সিম্পল ভাবে বুঝিয়ে দিলাম এক্সাম্পল দিয়ে, 1 সেকেন্ডে কৃতকার্য, 1 সেকেন্ডে কৃতকার্য। বোঝা গেছে না যায়নি? 1 সেকেন্ডে তুমি কতটা কাজ করলে সেটা হচ্ছে তোমার ক্ষমতা। তাহলে আমরা এর ডেফিনেশন কিভাবে লিখবো, পাওয়ার কতটা কাজ করলাম, মোট কতটা সময় লাগলো। আর তুমি ভাবো, ধরো 10 সেকেন্ডে যদি 20 জুল কাজ করো, তাহলে 1 সেকেন্ডে কত করবে, কি করে পাবে, 1 সেকেন্ডে 20/10 জুল, মানে 2 জুল কাজ করে, সেটা কি করে পেলে, মোট কৃতকার্যকে মোট সময় দিয়ে ভাগ করে দিলে, তাহলে এটাই হয়ে গেল ক্ষমতা। 1 সেকেন্ডে কতটা কাজ করেছে সেটাই তো ক্ষমতা। তাই আমরা লিখলাম যে পাওয়ার সমান হচ্ছে কৃতকার্য বাই টাইম, মোট কতটা কাজ করেছো ডিভাইডেড বাই মোট সময় দিয়ে ভাগ করা, মানে কি 1 সেকেন্ডে পেয়ে গেলে। আমি বলেছিলাম না, নিচে যেটা থাকবে তত সেকেন্ডে উপরেরটা, তার মানে নিচে আছে টাইম, তাহলে 1 সেকেন্ডে কতটা কাজ করছো, তাহলে ক্ষমতা মান পেয়ে গেলে 1 সেকেন্ডে কৃতকার্য, এটা হচ্ছে ক্ষমতা। তাহলে পাওয়ার সমান হলো কৃতকার্য বাই টাইম। মাথার মধ্যে ঢুকেছে? মাথার মধ্যে ঢুকেছে? কত সহজ বলো, কত সহজ। আচ্ছা, এবার কৃতকার্য স্কেলার, টাইম স্কেলার, দুটো স্কেলার রাশির ভাগফল সবসময় স্কেলারই হবে, তাহলে সেটা হয়ে গেল স্কেলার। তাহলে ক্ষমতা হয়ে গেল কি ধরনের একটা রাশি,
স্কেলার রাশি। এবার একক কি হবে? একক বের করা আশা করি শেখাতে হবে না। কৃতকার্যের এককে সময়ের একক দিয়ে ভাগ করে দাও, তাহলে ক্ষমতার একক পেয়ে গেলে কি? জুল পার সেকেন্ড। ক্ষমতার একক কি? জুল পার সেকেন্ড। এরই আমরা একটা গালভরা নাম দিয়েছি। গালভরা নাম মানে উচ্চ ভাষার নাম, সেটা কি বলেছি? ওয়াট। সেটাকে আমরা কি বলেছি? ওয়াট। ওয়াট। বুঝছো? বুঝছো গো ছাগলগুলো? বুঝেছো? তার মানে এখান থেকে আমরা বলতে পারি স্যার 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড। 1 জুল পার সেকেন্ড মানে, মানে কোনো বস্তু যদি স্যার 1 সেকেন্ডে 1 জুল কাজ করে, তার ক্ষমতাকে আমরা বলবো 1 ওয়াট। বোঝা গেছে না যায়নি? কোনো বস্তু যদি স্যার 1 সেকেন্ডে 1 জুল কাজ করে, তাহলে তার ক্ষমতাকে আমরা স্যার বলবো 1 ওয়াট। কারো ডাউট আছে? তাহলে 1 ওয়াট কি? এখান থেকে আশা করি ডেফিনেশন ক্লিয়ার হয়ে গেল। 1 ওয়াট কি? কোনো বস্তু যদি 1 সেকেন্ডে 1 জুল কাজ করে, তাহলে তার ক্ষমতাকে আমরা বলবো 1 ওয়াট। লিখে দিই, কোনো বস্তু বা কেউ যদি 1 সেকেন্ডে 1 জুল কার্য করা হয়, তবে তার ক্ষমতা হইবে 1 ওয়াট। বোঝা গেল? এটা কিন্তু নেতাদের ক্ষমতা না, যে কে কজন খুন করলে, যে যত খুন করলে তার ক্ষমতা তত বেশি, এরকম কিছু না। ঠিক আছে? এটা ফিজিক্সের ক্ষমতা। মানে কি? 1 জুল কাজ করতে মানে কতটা সময় নিচ্ছ তুমি। তাহলে 1 সেকেন্ডে যে 1 জুল যদি কাজ করে, তার ক্ষমতা হবে 1 ওয়াট। কারো ক্ষমতা যদি 10 ওয়াট হয়, তার মানে কি? সে 1 সেকেন্ডে 10 জুল কাজ করে। কার ক্ষমতা যদি 20 ওয়াট হয়, 1 সেকেন্ডে 20 জুল কাজ করে। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এসা একক জুল পার সেকেন্ড। এবার আমরা সিজিএস একক আর আশা করি বলতে হবে না, বাচ্চাদের জিনিস। সিজিএস একক কি হবে? 8/সেকেন্ড। জুল পার সেকেন্ডকে আমরা নাম দিয়েছি কি? জুল পার সেকেন্ডকে নাম দিয়েছি ওয়াট। তার মানে 1 সেকেন্ডে কেউ যদি 1 জুল কাজ করে, তাহলে তার ক্ষমতাকে বলা হবে 1 ওয়াট। তাহলে ক্ষমতা বুঝেছো না বুঝো নাই? ক্ষমতা বুঝেছো না বুঝো নাই? আচ্ছা, এরপর তোমাদেরকে একটা নতুন টার্ম জানতে হবে, সেটা হচ্ছে হর্স পাওয়ার। এটা মনে রাখবে, তোমাদেরকে জিজ্ঞেস করবে। ক্ষমতার আর একটা একক হচ্ছে হর্স পাওয়ার। এটা জেনারেলি কোনো মেশিনের, কোনো মেশিনের ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয়। কি বললাম? কোনো মোটর বা মেশিনের ক্ষমতা বোঝাতে ব্যবহৃত হয় হর্স পাওয়ার। তখন আমরা আর ওয়াট ব্যবহার করি না, জেনারেলি হর্স পাওয়ার এককটা ব্যবহার করি। বোঝা গেছে? কি বললাম? কোনো যন্ত্রের ক্ষমতা বোঝাতে আমরা কি করি? হর্স পাওয়ার এককটা ব্যবহার করি। তোমরা দেখেছো তোমাদের বাড়িতে, তোমরা বলতে শুনেছো সবাইকে, তোমাদের বাড়িতে যে মোটরগুলো আছে না, জল তোলার যে মোটর, পানি তোলার যে মোটরগুলো আছে, যে বাড়িতে মোটরগুলো আছে, সেই মোটরগুলো দেখবে তোমার বাবা মা এরকম বলে না, 1 ঘোড়ার মোটর, হাফ ঘোড়ার মোটর, 2 ঘোড়ার মোটর। মানে কি? এই ঘোড়া মানে বলে না 1 ঘোড়া, হাফ ঘোড়া মানে আসলে হচ্ছে হর্স পাওয়ার। মানে 1 ঘোড়া মানে 1 হর্স পাওয়ারের মোটর, 2 ঘোড়া মানে 200 হর্স পাওয়ার, 2 হর্স পাওয়ারের মোটর। ঠিক আছে? হাফ ঘোড়া মানে হাফ হর্স পাওয়ারের মোটর। এরকম। হর্স পাওয়ার মানে অশ্ব ক্ষমতা, বাংলায় যাকে বলা হচ্ছে অশ্ব ক্ষমতা। ওকে, চলো। 1 হর্স পাওয়ার এটা হচ্ছে ক্ষমতার একক। 1 হর্স পাওয়ার ওটার সাথে সম্পর্ক কি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 746 ওয়াট। তার মানে তোমাদের বাড়িতে যদি একটা 1 হর্স পাওয়ার বা 1 ঘোড়ার মোটর লাগানো থাকে, ওটা তো প্রচলিত ভাষা 1 ঘোড়া। আসলে কি হর্স পাওয়ার? ওই 1 ঘোড়ার মোটর বা আবে আমিও কেন হর্স পাওয়ার 1 ঘোড়া 1 ঘোড়া করছি। 1 হর্স পাওয়ারের মোটর লাগানো থাকে, তাহলে তার ক্ষমতা হচ্ছে 746 ওয়াট। তার মানে কি? প্রতি সেকেন্ডে সে 746 জুল কাজ করবে। প্রতি সেকেন্ডে সেই মোটরটা 746 জুল কাজ করবে। কারো কোনো ডাউট আছে? কারো কোনো ডাউট আছে? সবাই বুঝিছো? हमें आन लिखूं तू सोचे मुझे फिर से लिखूं तुझे। 1 হর্স পাওয়ার মানে কি? 746 ওয়াট। মনে থাকে যেন, এটা প্রচুরবার পরীক্ষায় পড়ে। এটার মানে কি? তোমার বাড়িতে যদি একটা 1 হর্স পাওয়ারের মোটর লাগানো থাকে, দেন সেই মোটরটা প্রতি সেকেন্ডে 746 জুল কাজ করবে। কারণ ওয়াট মানে আমরা এক্ষুনি শিখলাম যে জুল পার সেকেন্ড। বোঝা গেছে? বোঝা গেছে না যায় নাই? আচ্ছা, আমাদের আজকের ক্লাসের লাস্ট টপিক আমরা চলে এসেছি। আমরা দুটো অঙ্ক করে আজকের ক্লাস এন্ড করে দেবো। ঠিক আছে? প্রথম অঙ্কটা একটু লিখে করাবো, আর পরের অঙ্কটা ওখানে পিডিএফ এ ডাইরেক্ট আছে, ওখান থেকে করাবো। কি বলেছে? একটা অঙ্ক বলেছে 10 কেজি ভরের বস্তুকে 100 সেমি উপরে তোলা হলো। কি বললাম? যে 10 কেজি ভরের একটা বস্তু, সেটাকে 100 সেন্টিমিটার উপরে তোলা হলো, তাহলে কার্য কত? যে ব্যক্তিটা তুললো সে একটা তো কাজ করলো,
বললো কার্য কত, তোমাকে জি এর ভ্যালু বলে দিয়েছে যে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। বোঝা গেছে? কি বললাম অঙ্কটা? বললাম যে 10 কেজি ভরের একটা বস্তু, সেটাকে তুমি যদি 100 সেন্টিমিটার উপরে তোলো, তাহলে কতটা কাজ করা হবে, জি এর ভ্যালু বলা আছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার। এই টাইপের অঙ্কগুলো ভালো করে শিখে নাও, প্রচুর কাজে লাগবে, ঠিক আছে, প্রচুর। তাহলে কি হয়েছে দেখো, বোঝার চেষ্টা করো। ধরো এটা ভূমি ছিল, ভূমিতে একটা বস্তু রাখা ছিল, কত ভরের, 10 কেজি ভরের। ওকে, 10 কেজি ভরের, তার মানে কি হচ্ছিল, পৃথিবী একে 10 কেজি বল দ্বারা নিচের দিকে টানছে। পৃথিবীর উপর কি পরিমাণ বল কাজ প্রয়োগ করছে, 10 কেজি। এফ এর ভ্যালু তাহলে কত, 10 বলতে পারি। আমরা বলেছিলাম যে অঙ্ক করার সময় এই বল আর ওজন প্রায় একই হয়ে যাবে। ওকে, আচ্ছা সরি, 10 কেজি, তাহলে ওকে পৃথিবী কি পরিমাণ বল দ্বারা কাজ করছে, m × g, m × g বল দ্বারা কাজ করছে। এবার তুমি কি করেছো, এই বস্তুটাকে 100 সেন্টিমিটার উপরে নিয়ে চলে গেছে। আচ্ছা 100 সেন্টিমিটার উপরে নিয়ে গেলে কি বলের মানটা চেঞ্জ হয়ে যাবে? 100 সেন্টিমিটার উপরে নিয়ে গেলে কি বলের মানটা এই এফ ইকুয়াল টু এম এটা চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না। তাহলে এরকম ভূমিটা কোথায় ছিল, ভূমিটা এরকম নিচে ছিল, সেখান থেকে তুমি 100 সেন্টিমিটার উপরে বস্তুটাকে নিয়ে গেলে, মানে কেমন, দাও এবার বোঝাচ্ছি দেখো। মানে বস্তুটা ছিল এরকম জায়গায়, এরকম জায়গায়, তুমি কি করলে, তুমি একটা বল প্রয়োগ করে বস্তুটাকে 100 সেন্টিমিটার উপরে নিয়ে গেলে। তাহলে তুমি কি করলে, তুমি একটা বল প্রয়োগ করে কাজ করলে, কিন্তু এই বলটার বিরুদ্ধে কাজ হলো, তাই না? তাহলে তুমি কি করলে, বস্তুটাকে 100 সেন্টিমিটার উপরে নিয়ে গেলে, কতটুকু, 100 সেন্টিমিটার। আচ্ছা 100 সেন্টিমিটার মানে তো 1 মিটার, 100 সেন্টিমিটার মানে তো 1 মিটার, তাই না? বলতেই পারি 100 সেন্টিমিটার মানে 1 মিটার। ওকে, এবার আমাকে বলো, এবার বলেছে যে এই বস্তুটাকে এই যে এখান থেকে এখানে নিয়ে গেলে তার জন্য তোমাকে কতটা কাজ করতে হলো। শুনেছো মন দিয়ে? এই বস্তুটাকে যে আমি এখান থেকে এখানে নিয়ে গেলাম, সে ছিল ভূমিতে, সে ছিল বড়ই আনমো না, তাকে তুমি উপরে নিয়ে গেলে, সেই উপরে নিয়ে যাওয়ার জন্য তোমাকে কতটা কাজ করতে হলো। তো দেখতেই পাচ্ছ একটা বল প্রয়োগ হচ্ছে, তার এগেনস্টে বল প্রয়োগ করেছো, তার মানে বল পেলে। আর স্মরণ, কতটা বল প্রয়োগ করেছো, যতটা পৃথিবী ওকে টানছে সেই পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে ওকে তোলার জন্য। আর বস্তুটা স্মরণ হয়েছে 100 সেন্টিমিটার, 1 মিটার। তাহলে প্রযুক্ত বল পেয়ে গেলে, স্মরণ পেয়ে গেলে, কৃতকার্য তুমি বের করতে পারবে না, এতটাও মূর্খ তুমি না। তাহলে কি আমার কাছে পড়ছো? তাহলে কৃতকার্য মানে স্যার আমরা জানি F × S, সেম ডিরেকশনে আছে, মানে স্যার আমাদের আর ঝামেলা করার দরকার নেই। কেন, তুমি বল প্রয়োগ করছো এই ডিরেকশনে, স্মরণ এই ডিরেকশনে, তাহলে ডাইরেক্ট এফ এস অ্যাপ্লাই করবো, হয়ে যাবে। তাহলে F × S, তাহলে এফ এর ভ্যালু হচ্ছে স্যার কত, এফ এর ভ্যালু হচ্ছে স্যার mg, স্মরণ হয়েছে s, তাহলে m এর ভ্যালু হচ্ছে 10 কেজি, জি এর ভ্যালু স্যার আমাদেরকে বলে দিয়েছে 10, স্মরণ হয়েছে 100 সেন্টিমিটার মানে 1 মিটার, বসিয়ে দাও। তাহলে কৃতকার্য হয়ে গেল 100 জুল। কারো কোনো আপত্তি আছে অঙ্কটা বুঝতে, বলো। এই টাইপের অঙ্ক, এই অভিকর্ষের বিরুদ্ধে কার্য, অভিকর্ষের দিকে কার্য, এটা বোঝানো, বুঝতে পেরেছো? কিচ্ছু না, ডাইরেক্ট অ্যাপ্লাই করবে, এফ কৃতকার্য হয়ে যাবে এমএসজি, এমজিএস বা এমএসজি, ঠিক আছে, এমএসজি বা এমজিএইচ এস। এর মানে কি, সরি 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 সরি, মাইকটা উড়ে গেল, ধরো একটা হয়তো নয়েজ আসবে বাজে, একটু দেখবে। সবার ক্লিয়ার হয়েছে? এই 100 ওয়াট কে লিখছে, এই 100 ওয়াট কে লিখছে, কার্যের একক 100 ওয়াট, ছাগলগুলো। এক ওয়াট কার্যের একক, আমি ক্ষমতা বের করতে বলেছি না অর্জ, ওই কার্য বলেছি। ফতেমা কি লিখছো এসব, ওয়াট কেন লিখছো? রুলি, ফতেমা, কি হচ্ছে এগুলো? বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে কিচ্ছু না, কৃতকার্য ডাইরেক্ট এমজিএস অ্যাপ্লাই করবে, তাহলে হয়ে যাবে। এমজিএস মানে পৃথিবীকে কি পরিমাণ বল দ্বারা টানছে, তার সাথে স্মরণ কতটা হয়েছে, মানে কতটা উঁচুতে তোলা হয়েছে, তাহলে অ্যান্সার হয়ে গেল। আরে তুমি বল প্রয়োগ করছো এই ডিরেকশনে, বস্তু স্মরণও এই ডিরেকশনে হচ্ছে, তাহলে একই ডিরেকশনে হচ্ছে না, 100 জুল হবে। আচ্ছা আরেকবার বলছি, দেখো কিছুই না, এখানে একটা বস্তু রাখা ছিল, তার ভর ছিল 10 কেজি, তার মানে ওকে পৃথিবী F = mg বল দ্বারা নিচের দিকে টানছিল, F = mg দ্বারা নিচের দিকে টানছিল, হ্যাঁ কি না? এবার তুমি একে একটা বল প্রয়োগ করে উপরের দিকে নিয়ে গেলে, কত মিটার উপরে, 1 মিটার বা 100 সেন্টিমিটার উপরে নিয়ে গেলে। তাহলে বলেছে এখান থেকে এখানে নিয়ে যেতে তোমাকে কতটা কাজ করতে হলো। তাহলে তুমি একটা বল প্রয়োগ করলে কতটা, যতটা পৃথিবী ওকে বল প্রয়োগ করছিলে, যতটা পৃথিবী ওকে বল প্রয়োগ করছিল ততটাই বল প্রয়োগ করলে উপরের দিকে তুমি, ঠিক আছে? তাহলে বলের মান কি করে পেয়ে গেলে, পৃথিবী যে বল দ্বারা ওকে টানছে সেখান থেকে। আর স্মরণ কতটা সেটা তোমাকে বলে দিয়েছে, কত উত্তরতে তুলেছে, 100 সেন্টিমিটার বা 1 মিটার। তাহলে কৃতকার্য মানে প্রযুক্ত বল ইন্টু স্মরণ, গুণ করে দাও, ভ্যালু বসিয়ে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম। আমি বললাম এইরকম ক্ষেত্রে, অভিকর্ষের ক্ষেত্রে ডাইরেক্ট কৃতকার্যের ফর্মুলা অ্যাপ্লাই করবে, কৃতকার্য সমান হচ্ছে এফ এস
মানে mgs, কি বললাম, ডাইরেক্ট অ্যাপ্লাই করবে mgs, বোঝা গেল, ডাইরেক্ট। হ্যাঁ mgh, এই এস মানে তো এইচ, পাগল, এস মানে সরণ, এখানে সেটাকে আমরা এইচ বলি, উচ্চতা হাইট বোঝায়, ঠিক আছে, সেটাকে হাইট বোঝায়, তো সরণ মানেই তো তাই, সরণও তো একটা উচ্চতা, সেটা সেখান থেকে আসে mgh টা, ঠিক আছে, mgh। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এই টাইপের অঙ্ক পারবে, এই টাইপের অঙ্ক পারিবে। আরে আগের দিন হোমওয়ার্ক করা নিয়ে এরা ক্লাসে লেট জয়েন করে কেন? আমি বললাম তো যে ওগুলোর জন্য একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস রাখবো, সেখানে সব করাবো। ওকে চলো, লাস্ট অঙ্ক আমাদের ক্লাসের, আজকে লাস্ট অঙ্ক করবো। সে অঙ্কটা কি? সে অঙ্কটা বলেছে খুব সুন্দর একটা অঙ্ক। কি বলেছে? 40 কেজি ভরের একটি সুটকেস একজন ব্যক্তি 20 সেমি উঁচু এমন 40টি সিঁড়ির ধাপ 20 সেকেন্ড সময় উঠতে পারে, তাহলে বালকটির ক্ষমতা কত? দেখো দারুণ কোশ্চেন একটা। কি বলেছে? একটা 40 কেজি ভরের একটা সুটকেস আছে, সেই সুটকেস নিয়ে একজন বালক 20 সেমি উঁচু এরকম 40টি সিঁড়ির ধাপ 20 সেকেন্ডে উঠতে পারে। মানে উঁচু সিঁড়িগুলোর উচ্চতা 20 সেন্টিমিটার করে, এরকম 40টা সিঁড়ি সে 20 সেকেন্ডে উঠে গেল, কত কি নিয়ে? 40 কেজি ভরের একটা সুটকেস নিয়ে। তাহলে তাহলে এই বালকটার ক্ষমতা কত এটা বের করতে বলেছে। তো ক্ষমতা মানে আমাকে কৃতকার্য জানতে হবে, সময় তো বলাই আছে 20 সেকেন্ড, তাহলে সেটা দিয়ে ভাগ করে দেবো, অ্যান্সার পেয়ে যাবো। তাহলে দেখা যাক কি হয়। দেখো, তাহলে আমরা একটু অঙ্কটাকে বোঝার চেষ্টা করি। তাহলে এরকম 20 সেমি উচ্চতার কিছু সিঁড়ি আছে। ওকে, বোঝা গেল এরকম এটা। তাহলে এটা ধরো ভূমি, মন দিয়ে অঙ্কটা বুঝবে, খুব সুন্দর অঙ্ক। তাহলে তুমি তুমি ধরো, তোমার কথাই বলছি, তুমি এখানে দাঁড়িয়ে ছিলে, ওকে, তুমি এখানে ছিলে ভূমিতে, একটা সুটকেস নিয়ে কি করলে, তুমি এই সিঁড়িগুলো দিয়ে, এই ভূমি থেকে এই সিঁড়ি, এই সিঁড়ি, এই সিঁড়ি, এই সিঁড়ি, এই সিঁড়ি করতে করতে 40টা সিঁড়ি এভাবে গিয়ে টপে পৌঁছলে, 40টা সিঁড়ি গিয়ে টপে পৌঁছলে, কি নিয়ে? 40 কেজি ভরের একটা সুটকেস নিয়ে, ওকে। আচ্ছা, তো এবার আমাকে বলো, এই ভূমি থেকে যখন তুমি একদম 40টা সিঁড়ির টপে পৌঁছে যাবে, তখন উচ্চতা কত হবে? ভূমি থেকে উচ্চতা কত হবে কে বলতে পারবে? কে বলতে পারবে ভূমি থেকে টপ সিঁড়িটার উচ্চতা, মানে ছাদ ধরো, সেটার উচ্চতা কত হবে? তুমি বলবে স্যার এইচ হবে একটা সিঁড়ির উচ্চতা 40 সেন্টিমিটার, একটা সিঁড়ির উচ্চতা 40, এই সরি 20, একটা সিঁড়ির উচ্চতা 20 সেন্টিমিটার, এরকম 40টা সিঁড়ি আছে, তাহলে 40 × 20। তাহলে ভূমি থেকে আসলে কত মিটার উচ্চতায় উঠেছে স্যার? 800 সেন্টিমিটার, মানে স্যার 8 মিটার উচ্চতায় উঠেছে। এতটুকু সবাই বুঝেছো? তার মানে বেসিক্যালি ওই বালকটা কি করলো? 800 সেন্টিমিটার উপরে উঠলো, এটুকু নিয়ে কারো ডাউট নেই। তাহলে ভূমি থেকে কতটা উচ্চতায় উঠেছে? 800, তাহলে এটা হলো সরণ। আচ্ছা, এবার আমাকে তাহলে এই বালকটা, এই যে 40 কেজি মানে সুটকেসটা নিয়ে 20টা সিঁড়ি 20 সেকেন্ডে গেল, তার জন্য কতটা কাজ করলো? এই 40টা সিঁড়ি 20 সেকেন্ডে গেল, এর জন্য কাজ কতটা করলো? ক্ষমতা পরে দেখবো, আগে কৃতকার্য দেখি। ক্ষমতা হবে, আমরা জানি এক্ষুনি শিখলাম যে এইরকম ক্ষেত্রে, অভিঘাতের ক্ষেত্রে কৃতকার্য আমরা কি করে বের করি? ডাইরেক্ট এমজি, এইচ, কিচ্ছু করার দরকার নেই। আরে একই তো জিনিস, বল ইন্টু সরণ, বল হবে এমজি আর সরণ হচ্ছে এইচ, মানে কতটা উচ্চতায় উঠেছে, তাহলে এমজি এইচ কৃতকার্য। তো কি করে পাবো সেটা? কৃত আচ্ছা, পরে ভ্যালু বসাচ্ছি, তাহলে কৃতকার্য এটা। আচ্ছা, কৃতকার্য যদি এটা হয়, তাহলে পাওয়ার কি? পাওয়ার মানে আমরা জানি স্যার কৃতকার্য বাই টাইম, তাহলে পাওয়ার কত হয়ে যাবে? কৃতকার্য হচ্ছে এমজিএইচ, এ দেখো এমজিএইচ কৃতকার্যের ভ্যালু বসালাম, ডিভাইডেড বাই টাইম টি, তাহলে এটা হয়ে গেল। এবারে সব ভ্যালু জানো, এম এর ভ্যালু কত? 40 কেজি ভর নিয়ে যাচ্ছ, জি এর ভ্যালু কত? 10, কত উচ্চতায় উঠেছো? 8 মিটার, এসআই করে নিয়েছি সব। টাইম কত লেগেছে? 20 সেকেন্ড, ব্যাস ক্যালকুলেট করো। 10 দিয়ে 20 কাটো 2, 2 দিয়ে 8 কাটো 4, তাহলে 4 × 40 মানে
160 ওয়াট। তাহলে কত ক্ষমতা? বালকটার ক্ষমতা কত? 160 ওয়াট। বুঝছো? তাহলে বালকটার ক্ষমতা হলো 160 ওয়াট। আশা করি কারো কোনো ডাউট নেই। দেখো অঙ্কটা দেখো, খুব সুন্দর অঙ্ক। বুঝেছো কিনা বলো? ক্লিয়ার সবার? কারো বুঝতে প্রবলেম আছে? আবার বলছি দেখো, আমাদের ক্ষমতা বের করার জন্য কৃতকার্য দরকার। আমরা কৃতকার্য মানে কি জানি স্যার? এই ক্ষেত্রে মানে যখন কোনো বস্তু উপরে উঠবে, ভূমি থেকে উপরে তোলা হবে, সেই ক্ষেত্রে আমরা কৃতকার্য ডাইরেক্ট বের করার একটা শর্টকাট শিখে নিয়েছি স্যার, mgh। তাই তো? তো সেখান থেকে কৃতকার্য বের করলাম। তখন আমরা প্রথম দরকার এইচ। এইচ কি করে পাবো? একটা সিঁড়ির উচ্চতা তোমাকে বলে দিয়েছে 20 সেন্টিমিটার, বলেছে এরকম 40টা সিঁড়ি গিয়েছো, তাহলে এখান থেকে ভূমি থেকে টোটাল উচ্চতাটা বের করে নিলাম, সেটা পেলাম স্যার 8 মিটার। এমজিএইচ এখন ভ্যালু বসালাম না। এবার ক্ষমতার আমরা জানি কৃতকার্য বা সময়, তো কৃতকার্য এমজিএইচ, সময় টি। এবার ভ্যালু বসিয়ে দিলাম, অ্যান্সার চলে এলো 160 ওয়াট। শম্পা পাল বলছে 8 কেমন? আরে শম্পা, প্লিজ ইটস মাই রিকোয়েস্ট, ফার্স্ট ক্লাস থেকে ক্লাস করো। এভাবে মিডিলে এসে আমার পড়া বুঝতে পারবে না। আমার পড়া লিঙ্ক এতবার শিখিয়েছি, সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তো 800কে 100 দিয়ে ভাগ করলে কত হয়? 8 মিটার হয় না? সেন্টিমিটার থেকে মিটারে আসতে গেলে কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয়। তো 800 সেন্টিমিটার আছে, 100 দিয়ে ভাগ করলে 8 মিটার হলো। এগুলো তো আগে ক্লাসে ভালোভাবে বুঝিয়েছি। পায়েলি দাস, আচ্ছা তোমরা কি নতুন ক্লাসে? আচ্ছা পায়েলি সম্পায়রা কি তোমরা কি নতুন বলো তো? আমি বুঝতে পারছি না তোমরা এইসব কোশ্চেন কোথায় থেকে পাচ্ছ। স্যার জি এর মান 10 কেন? স্যার 8 কি করে হলো? তোমরা কি নতুন ক্লাসে? আচ্ছা ভয় নেই, নতুন হলে বলো, চাপ নেই। নতুন হলে আমি তোমাদেরকে বলছি। আর এখানে জি মানে তো অভিকর্ষ ত্বরণ না? অভিকর্ষ ত্বরণের মান আমি তো শিখিয়েছিলাম। এমনি হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু অঙ্ক করার সময় আমরা জি এর ভ্যালু নিব 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অনেকবার বলেছি। তোমরা মেবি নতুন, তার জন্য বুঝতে পারছো না এগুলো। এ বললে না শম্পা আর ই নতুন, তোমরা কি না? শম্পা, শম্পা না কি ছিল? হ্যাঁ শম্পা পাল। শম্পা পাল, তুমি নতুন তাই তো? আর আর কে ছিল? আর পিয়ালি দাস, এই তোমরা দুজন নতুন তাই তো? আরে কথা তো বলো অ্যাটলিস্ট। তৃপ্তি ঘোষ ফার্স্ট করলাম। আচ্ছা এরকম ফার্স্ট ক্লাস করে কিছু বুঝতে পারবে না, ঠিক আছে? আমি এর আগে অনেক ক্লাসে বলেছি, আমার ক্লাস যদি বুঝতে হয়, আমার ক্লাস যদি বুঝতে হয় তাহলে একদম ফার্স্ট ক্লাসের ফার্স্ট ওয়ার্ড থেকে দেখতে দেখতে এসো, পুরো ফিজিক্স জলের মতো সহজ হয়ে যাবে। ব্যাস এটাই হচ্ছে কন্ডিশন। আচ্ছা আরেকটা লাস্ট ম্যাথ করাবো খুব সুন্দর, দেন ছেড়ে দেবো, ঠিক আছে? 2 লাইনের ম্যাথ, 2 লাইনের একটা ম্যাথ করাবো, দেন ছেড়ে দেবো। যারা যারা ফার্স্ট ক্লাস করছে তাদের জন্য আমি একটু পরে আসছি, লাস্ট অঙ্কটা করে নিই, তারপর আসছি, ঠিক আছে? কি বললাম? লাস্ট একটা অঙ্ক, খুব সুন্দর একটা অঙ্ক। এটা আমি করাচ্ছি তার কারণ অঙ্কটা খুব ছোট, কিন্তু এখানে এখানে একটা জিনিস বোঝার আছে, ঠিক আছে? কি বলেছে? বলেছে একটি ঘোড়া 100 নিউটন বল প্রয়োগ করে একটি গাড়িকে 30 মিটার পার সেকেন্ড স্থির গতিবেগে টানতে পারে, তাহলে ঘোড়াটার ক্ষমতা নির্ণয় করো, ঠিক আছে? এটা হচ্ছে কোশ্চেন। তো আমরা এখানে কি করে করব? আমাদেরকে ক্ষমতা বের করার জন্য কৃতকার্য ডিভাইডেড বাই টাইম, এই ফর্মুলাটা জানি। কৃতকার্য বের করার জন্য আমাদের কাছে ফর্মুলা আছে কি? পি সমান ডাব্লিউ বাই টি। কিন্তু এই কোশ্চেনে কোথাও তুমি
কি কোনোভাবে কৃতকার্য বের করতে পারবে? এই যে কোশ্চেনটা দেওয়া আছে সেখান থেকে কৃতকার্য বের করতে পারবে? তুমি বলবে না স্যার কৃতকার্য কি করে বের করবো। দেখো কৃতকার্য বের করার কোনো অপশন নেই আছে। বলেছে একটা ঘোড়া তোমাকে বলেছে 100 নিউটন বল প্রয়োগ করে, আর বেগ বলেছে 30 মিটার/সেকেন্ড। তুমি বেগ জানো, স্মরণ তো কত হয়েছে সেটা জানো না। কৃতকার্য বের করার জন্য তো প্রযুক্ত বল সেটা জানো, আর স্মরণ দরকার, কিন্তু স্মরণ তো নেই স্যার এখানে। তাহলে আমরা স্যার এই অঙ্কটা কি করে করব? এই অঙ্কটা স্যার কি করে করব? এর জন্য আমাদেরকে ট্রিক অ্যাপ্লাই করতে হবে। কি ট্রিক? দেখো, আমরা স্যার ক্ষমতা মানে জানি কৃতকার্য বাই সময়, এটাকে আমরা একটু মডিফাই করবো, ঠিক আছে? কিভাবে দেখো, এটা জানি। এবার স্যার কৃতকার্যকে আমরা লিখতে পারি প্রযুক্ত বল ইন্টু স্মরণ, প্রযুক্ত বল ইন্টু স্মরণ লিখতে পারি। তাহলে কৃতকার্যকে উপরে ভেঙে নিলাম, টাইম নিচে আছে নিচে রেখে দিলাম। এবার এফ কে যদি আমি বাম দিকে রেখে দিই তাহলে পড়ে থাকলো কি এস বাই টি, হ্যাঁ কি না? এফ কে যদি আমি বাম দিকে রেখে দিই তাহলে পড়ে থাকলো এস বাই টি। এখন এস বাই টি মানে কি হয়? স্মরণ বাই টাইম মানে কি? ভেলোসিটি না? তাহলে এফ ইন্টু ভি। এ দেখো এস বাই টি মানে কি? এস বাই টি মানে ভি, ঠিক আছে? এস বাই টি মানে কি? এস বাই টি মানে ভি, ভেলোসিটি। তাহলে স্যার আমরা ক্ষমতার আরেকটা সুন্দর ফর্মুলা পাইয়ে গেলাম, যেটা তোমাদের পরীক্ষায় পড়েছিল 2023-এ, যে প্রযুক্ত ক্ষমতা সমান হচ্ছে ফোর্স ইন্টু ভেলোসিটি। এই কোশ্চেনটা 2023-এ তোমাদের এএনএম জেএনএম এক্সামে পড়েছিল, আমি ওদেরকেও করিয়েছিলাম, তোমাদেরকেও করালাম। তো যারা ক্লাস করেছে তারা পেরেছে, যারা করেনি তারা পারেনি। তাহলে আমরা এখান থেকে একটা নতুন ফর্মুলা পেলাম, যখন আমাদের কৃতকার্য বের করার কোনো অপশন থাকবে না সেই সময় আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ক্ষমতা সমান হচ্ছে বল ইন্টু বেগ। কোথাও যদি কোনো অঙ্কে বল আর বেগের মান দেওয়া থাকে সেই ক্ষেত্রে ক্ষমতা কিভাবে বের করবো? এইভাবে, ক্ষমতা সমান বল ইন্টু বেগ, পি সমান এফ ভি, ঠিক আছে? মনে থাকবে? মনে থাকবে? তাহলে পি সমান এফ ভি। ব্যাস, এবার আর অঙ্কে কি আছে বলো? অঙ্ক বাচ্চাদের অঙ্ক, আর কিছুই নেই। এবার একটা ঘোড়ার গাড়ি, এবার আর কিছু নেই। দেখো, যেটাকে 100 নিউটন বল প্রয়োগ করা হচ্ছিল, 100 নিউটন, তার বেগ হচ্ছিল, তার বেগ হয়েছিল 30 মিটার/সেকেন্ড। তাহলে ঘোড়ার ক্ষমতা, ঘোড়ার ক্ষমতা এফ ইন্টু ভি। ব্যাস, এবার বাচ্চাদের অঙ্ক কিছুই নেই। এফ এর ভ্যালু হচ্ছে 100, ভি এর ভ্যালু 30। তাহলে ঘোড়ার ক্ষমতা হয়ে গেল স্যার পাওয়ার অফ দ্য হর্স 3000 ওয়াট। কারো ডাউট আছে? দেখো কত মজার জিনিস শিখিয়ে দিলাম। এই ফর্মুলাটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ক্ষমতা সমান হচ্ছে প্রযুক্ত বল ইন্টু সরণ। কারো বুঝতে কোনো সমস্যা আছে? এই ফর্মুলাটা মনে রাখবে, পি সমান এফ ইন্টু ভি। কিভাবে হলো সেটাও দেখালাম, কিচ্ছু না। আমরা পাওয়ার মানে তো ডাব্লু বাই টি জানি, ডাব্লু কে ভেঙে নিলাম এফ ইন্টু এস এ, এফ কে রেখে দিলাম, এস বাই টি মানে ভেলোসিটি, তাই ওটা বসিয়ে দিলাম। ওকে, এবার যারা নতুন এসছো, যারা নতুন এসছো তাদের জন্য অ্যাপ খুলবে, অ্যাপ খুলে গিয়ে দেখবে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট বলে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে সেখানকার লেকচার 1 থেকে দেখা শুরু করো। যদি ফিজিক্স শিখতে চাও, যদি এএনএম জেএনএম এ ভালো মার্কস করতে চাও ফিজিক্সে, দেন ফার্স্ট ক্লাসের ফার্স্ট লেকচার থেকে দেখতে দেখতে এসো। মিডিল থেকে এসে কিচ্ছু বুঝতে পারবে না, আমার পড়ানো প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে লিঙ্ক। কেউ যদি মিডিল থেকে এসে ফিজিক্স ক্লাস করতে শুরু করো, তোমার মাথার উপর দিয়ে সব যাবে। আগে আমি বেসিকের ক্লাস নিয়েছি, বেসিকের ক্লাসগুলো ভালো করে দেখে এসো, বেসিকের ক্লাসগুলো ভালো করে দেখে এসো, তবেই পারবে, ঠিক আছে? নাজমিন খাতুন, আরেকবার বলুন, আরেকবার দেখে নেবে, রেকর্ডিং দেখে নেবে। দুবার বলেছি, আরেকবার রেকর্ডিং দেখে নেবে, কোনো ইজি পারবে। শ্রাবণী স্যার, আমার একটা কথা ছিল, আমি বলবো, আমি কি বলতে পারি? হ্যাঁ বলো বলো শ্রাবণী, বলো। জোহরা বলছে নোট। আচ্ছা, তোমাকে নোট ফোট নিয়ে ভাবতে হবে না, তুমি ফার্স্ট ক্লাস থেকে শুরু করো, সব অ্যান্সার পেয়ে যাবে। সব বলা আছে, কি করে নোট করতে হবে, কি করতে হবে, সবকিছু বলা আছে। তাও বলে দিচ্ছি, নোট আলাদাভাবে করার দরকার নেই। আমি সব পিডিএফে দেখো যেটা লেখালাম সেটাও পাঠিয়ে দিব। আবার
যেটা ক্লাস করাচ্ছি পড়ার দেখো এই ক্লাস ওয়ার্ক সেটাও পাঠিয়ে দেবো। সব কিছু নোট থাকবে, আলাদাভাবে নোট করে টাইম ওয়েস্ট করার কিছু নেই। জাস্ট বারবার পড়ে প্র্যাকটিস করো জিনিসগুলোকে। তৃপ্তি ঘোষ বলছে এখন কি তাহলে নতুন ক্লাসে জয়েন হবো? আচ্ছা দেখো, বাকি সাবজেক্ট গুলো না অতটা লিঙ্ক না, কিন্তু ফিজিক্সটা প্রচুর লিঙ্ক। সো তুমি 4-5 দিনে বাকি ক্লাসগুলো করে নাও না, 10-12টা ক্লাস হয়েছে, পার ডে যদি 2-3টে করে ক্লাস করো তাও তো শেষ হয়ে যাবে। এমনি ক্লাস শেষ, এমনি গল্প টল্প একটু করবো তাই এমনি ক্লাস শেষ হয়ে গেছে, কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারে। এ বলো শ্রাবণী, কি সেই তখন থেকে বলবো বলবো বলছিলে, এবার জিজ্ঞেস করলাম আর বলছো না। স্যার আপনি পড়াচ্ছিলেন তখন বুক সেলফের কথা বলছিলেন তো স্যার, মায়েরা এমন বলে? কি বলে মায়েরা? গুড নাইট, যারা যারা বেরিয়ে বেরিয়ে যাবে বেরিয়ে যাও, জাস্ট এমনি একটু গল্প টল্প করে আমিও বেরিয়ে যাবো। আমারও কাজ আছে, রান্না করতে হবে, রান্না করা হয়নি। তোমাদের তো খাওয়ার জন্য মা রেডি আছে, আসবে খাবার মুখে তুলে দিয়ে চলে যাবে। আমার তো এখানে মানেই সো আমাকে রান্না করতে হবে। স্যার আমি তখন বললাম আপনি শুনেননি স্যার, হাসান পড়ানোর সময় তখন হাসি ও মজা করে। তো কি ভুল কি ঠিক সেটা আমি বলার কেউ না, তোমাদের প্রত্যেকের নিজস্ব সেন্স আছে, বোধ আছে, তোমরা জানো যে কি ভুল কি ঠিক, সেগুলো আমি বলে কি করবো বলো? আমি কারো ভুল ঠিক দেখতে যাই না, যা যা ভালো লাগে করো, নিজেরাই বুঝতে পারবে কোনটা ভুল কোনটা ঠিক। কি বলছো মুস্তারিনা খাতুন? কখন যে দুয়ার হয়ে গেল, টেরই পেলাম না। এটাই তো মজা। স্যার একটা গান করুন, গান কি গান করব? আপনি এখন রান্না করবেন? হ্যাঁ এই তো উঠে রান্না করব। এক মুঠো চেয়ে হাত বাড়িয়েছিলাম, আমি জানি না গো, এই গানটা কোনোদিন শুনেইনি মনে হয়। না শুনলে গান করা তো মুশকিল। আপনি রান্না করতে পারেন তো রান্না করতে পারবো না কি? রান্না না করতে পারলে হয়? ছেলে মেয়ে সবার রান্না জানা উচিত। আমাকে অ্যাড করে গ্রুপে সুস্মিতা, আচ্ছা। একটা গান করুন, কি গান করব? দেখো রান্না হচ্ছে সব থেকে বেসিক স্কিল, ঠিক আছে? বেসিক স্কিল। রান্না হচ্ছে ভীষণ বেসিক স্কিল, সেটা সবার জানা উচিত, ম্যাটার করে না তুমি ছেলে না মেয়ে। নার্গিস খাতুন আপনি তো আমাদের আমাদের বাড়ি থেকে পড়াতে পারেন। আচ্ছা বাড়ি থেকে পড়াতে পারেন, বাড়িতে থাকি না, আমি কলকাতায় থাকি 6 বছর ধরে, 6-7 বছর ধরে। মনিকা মাঝি আপনার ক্লাসে আমি বোর ফিল করি না। হ্যাঁ তো বোর ফিল করাতে দেবো না তো, চাপ নেই। ও মেয়েটা কাকে বলছো তুমি? স্টুডেন্ট, আমি স্টুডেন্ট, এভাবে কেন কথা বলছো তুমি? কি কি যে বলছো? সাবনুর বলছে কি আপনি কি কি রান্না করতে পারেন? সব রান্না পারি, সব, যা যা হয়। বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন, তারপর হচ্ছে মাটন, সবজি যত রকম হয়, আলু ভাজা, পটল ভাজা, আলু পটলের ভাজা, সয়াবিন, ডিম আলুর ঝোল, সবকিছু যা যা লাগে।
এ তোমরা গ্রুপে ঝামেলা করা বাদ দাও না, কি করছো? মাংস পারো আর আলু পোস্ত, এই দুটো জাস্ট, বাকি শেখো। শাবনূর, আপনার বাড়ি যাব রান্না খেতে, মুর্শিদাবাদ? এত সহজ আমার রান্না খাওয়া? টাকা লাগবে, এক প্লেট 1,000 টাকা। হ্যাঁ, চিকেন চাপ সব কিছু জানি না, আর কি চাপ নেই, যা বলবে সব রান্না জানি। স্যার স্যার একটা গান করুন না প্লিজ। আওয়ার সামিন, সব গান তুমি করি না গো। আমার রান্না খুব ভালো লাগে, খুব ভালো লাগে, কতদিন মিস করি না, কোনোদিন মিস করি না। থ্যাংক ইউ অনিমা, সরি আমিনা। প্যার তুনে কে কিয়া, প্যার তুনে কে কিয়া, এটা করা যায়, একটা ভালো গান সাজেস্ট করেছো। গানগুলো অনেকদিন করিনি, ঠিক আছে, জানি না কেমন হবে। ট্রাই করছি, দেখি কেমন হয়। प्यार तूने क्या किया, जान मेरा लिया, प्यार तूने क्या किया, जान मेरा लिया, बेपना इश्क से वास्ते हो गया, तेरा ही चेहरा अब तो दिखी है, नाम तेरा ही मुकम्मल हुए। प्यार तूने क्या किया, ख्वाब दिल को नया दे दिया, ये प्यार तूने क्या किया, ख्वाब दिल को नया दे दिया। हम तो चुपके तुमको देखा करते हैं, बातें तेरी बस सोचा करते हैं। हम तो चुपके तुमको देखा करते हैं, बातें तेरी बस सोचा करते हैं। दिल कहता है सुन जा तू हमनवा, दिल की आंगन में आ जाना एक दफा, तेरा ही चेहरा अब तो दिखी है, नाम तेरा ही
मुकम्मल हुए। ये प्यार तूने क्या किया, ख्वाब दिल को नया दे दिया। ये प्यार तूने क्या किया, ख्वाब दिल को नया दे दिया। চলো, কতদিন পর করলাম এসব। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো হালিমা। হালিমা বলো, কি বলছিলে? মাইক থাকলে আমারও গান শোনাতাম। হ্যাঁ তাই, সেটাই গো, তোমাদের মাইক থাকলে তোমাদের কাছ থেকে শোনাবো। আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়াই। আমাকে নে তোর গানে আর মনের দুনিয়ায়, নে আমাকে অকারণে তোর শব্দ শুনিয়াই। এঁকেছি এক সূর্য দেখ, তার উষ্ণতা দারুণ, আমাকে নে সে বারণে আর তোর আবছাই। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারাই। আমাকে থাকতে দে, ডুবে ডাকতে দে তোর নাম ধরে। আমাকে রাস্তা বল, কোনো আস্তানা কোন বন্দরে। বলে দে, বল আমায়, বলে দে, বল আমায়। গুমনাম ইচ্ছের মতো বাসালি ভালো রে কত, ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ বিরত। ও গুমনাম ইচ্ছের মতো বাসালি ভালো রে কত, ভালোবাসা দিচ্ছে দোহাই আমাকে রোজ বিরত। বরবাদ হয়েছি আমি তোর অপেক্ষায়, চুরমার করে দে আরো কিছু ইশারাই। আমাকে থাকতে দে, ডুবে ঢাকতে দে তোর নাম ধরে। বলে দে, বল আমায়। চলো আজকে ক্যাজুয়াল করলাম, একদিন পরে ভালো করে শোনাবো, ঠিক আছে? নামের মতো আসালে ভালো কথা।